সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাস দর্পণ নিয়মিত সংলাপে। আপনারা জানেন সারা বিশ্বে কোভিড-19 মহামারীতে 17,01,000 মানুষ মারা গেছেন। আমাদের ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশে আবার আক্রান্ত মৃত্যু সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কোভিডের ভ্যাকসিন ইউকে মানুষের মধ্যে প্রয়োগ করা হচ্ছে। আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশে আক্রান্ত মৃত্যু সংখ্যা দিন দিন বেড়ে চলছে। আর একই সাথে দেশের বেকার সমস্যা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, মানুষের হতাশা বিরাজ করছে। এছাড়াও লেবাননের প্রবাসীরা কোভিড ও অর্থনৈতিক বিপর্যয়ের ফলে প্রায় 80% শ্রমিক বেকার হয়ে অমানবিক জীবনযাপন করছেন। বাংলাদেশ ফেরত আসার জন্য বারবার আন্দোলন করে ফিরে আসতে পারছেন না। আজ সকালে লেবানন প্রবাসীরা দেশে ফেরত আসার দাবিতে দূতাবাসের সামনে মানববন্ধন করতে গেলে দূতাবাস কর্তৃপক্ষ পুলিশ আহ্বান করে এবং পুলিশের হামলায় অনেক প্রবাসী আহত হন। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের এই জন্য আমরা প্রবাসীরা গভীর উদ্বেগ উৎকণ্ঠায় আছি। কি হচ্ছে বাংলাদেশ ও লেবাননে তা জানতে আজকের এই সংলাপ। আজকের বিষয় সমসাময়িক বাংলাদেশ। আজকে আমাদের অতিথি প্যানেলে আছেন মাননীয় সংসদ সদস্য, আওয়ামী লীগের নেতা, সাবেক ছাত্রনেতা সৈয়দা রুবিনা আক্তার মীরা এমপি। আমাদের সাথে আছেন সাবেক ছাত্রনেতা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক জনাব মুস্তাফিজুর রহমান বাবুল। আমাদের সাথে আছেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর। আমাদের সাথে আছেন বিশিষ্ট চিকিৎসক, বাংলাদেশ মেডিকেল সোসাইটি ইউকে সভাপতি অধ্যাপক ডক্টর রফিকুল হাসান খান জিন্নাহ। আমাদের সাথে আছেন লেবানন বাংলাদেশ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আব্দুল করিম। সাংবাদিক হিসেবে আছেন প্রবাস দর্পণ চট্টগ্রাম ব্যুরো প্রধান শাহরি হাসান। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সংলাপ। আমরা প্রতিদিনের ন্যায় কোভিড-19 আপডেট জানতে আমরা যাব আমাদের প্রবাস দর্পণ চট্টগ্রাম ব্যুরো প্রধান শাহরি হাসানের কাছে। জি, ধন্যবাদ আপনাকে রূপকদা। আজকের অধিবেশনের সম্মানিত আলোচক যারা আছেন, যারা অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন, সবাইকে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানাচ্ছি। কোভিড-19 নতুন করে আবার ঝাঁপিয়ে এসছে মানুষের দ্বারে। জনমনে একটা আতঙ্ক বিরাজ করছে নতুন ভাবে, সেটি নিশ্চয়ই আপনারা সবাই জানেন। সে যাই হোক, বরাবরের মতো আমরা বলে রাখি যে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর কিংবা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে যে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয় কোভিড-19 সর্বশেষ সংবাদাদি জানিয়ে, সেটির উপরে ভিত্তি করে আমরা দিন শেষে আপনাদের কাছে কোভিড-19 সর্বশেষ চিত্রটি উপস্থাপন করে থাকি। সেই প্রেক্ষিতে আজকে বাংলাদেশে 160টি পরীক্ষাগারে গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 15,669 জনের। এতে কোভিড-19 শনাক্ত হয়েছে 1,470 জনের শরীরে। গেল 24 ঘন্টায় কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 32 জন। 2167 জন সুস্থ হয়ে ফিরেছেন গত 24 ঘন্টায়। গেল 24 ঘন্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে 128 জনকে, আইসোলেশন থেকে ছাড় দেওয়া হয়েছে 401 জনকে গত 24 ঘন্টায়। এটি ছিল সর্বশেষ 24 ঘন্টার চিত্র। এর বাইরে সেটি হচ্ছে বাংলাদেশে এ পর্যন্ত কোভিড-19 মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 30,91,349 জনের। এতে কোভিড-19 শনাক্ত হয়েছে 5,02,183 জনের শরীরে। কোভিড-19 আক্রান্ত হবার পর ঘরে, হাসপাতালে বিভিন্নভাবে চিকিৎসা সেবা নিয়ে কোভিড-19 থেকে নিষ্কৃতি পেয়ে সুস্থ হয়ে ফিরেছেন 4,39,694 জন। এই মুহূর্তে আইসোলেশনে আছেন 12,055 জন। আইসোলেশন থেকে মোট ছাড় দেওয়া হয়েছে 83,013 জনকে। এটি ছিল কোভিড-19 নিয়ে বাংলাদেশের সর্বশেষ চিত্র। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ শাহরির ভাই। আমি একটু অনুরোধ করবো আমাদের মাননীয় সংসদ সদস্য এবং বাউল ভাই, আপনাদের হোয়াটসঅ্যাপে আমাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা যদি একটু কাইন্ডলি শেয়ার করেন তাহলে আপনাদের অনেক দর্শক বা আপনার অনেক আপনাদের বক্তা রয়েছেন, ওনারা দেখতে পারেন আমাদের অনুষ্ঠানটা। আমি একটু যেতে চাই। আপনারা জানেন যে আমরা লেবানন নিয়ে আমরা দীর্ঘদিন যাবত অনেকগুলো প্রোগ্রাম করেছি এবং গতকাল এবং এক সপ্তাহ আগে প্রোগ্রাম করেছি। বিশেষ করে লেবাননে যারা আমাদের প্রবাসী বাংলাদেশি আটকা আছেন, প্রায় ওই দেশে লেবাননের অর্থনৈতিক বিপর্যয়ের কারণে এবং অনেকেই বেকার হয়ে পড়ার কারণে অনেকে খুব অমানবিক জীবনযাপন করছেন। আমরা এর আগে অনুষ্ঠানগুলোতে আমরা দেখেছি যে লেবাননের দুজন বোন আমাদের অনুষ্ঠানে সংযুক্ত হয়েছেন, ওনারা বলছেন যে ওনারা ডাস্টবিন থেকে খাবার খুঁজে খাচ্ছেন। এই হচ্ছে লেবাননের অবস্থা। এই লেবাননের প্রবাসীদেরকে ওরা দীর্ঘদিন ওনারা আন্দোলন করছেন এবং দূতাবাসের সামনে ওনারা মানববন্ধন করছেন। এর আগে একটা মানববন্ধন করার পর আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী উনি একটা ঘোষণা করেছেন, লেবানন সহ যেসব দেশে প্রবাসীরা অনেক কষ্টে আছেন, যাদের কাজ নেই, যারা টিকিট টাকা দিতে পারেন, তাদেরকে ফেরত নিয়ে আসা হবে। ঠিক একই সময় লেবানন দূতাবাস একটা সার্কুলার দিয়েছে, এটা ঘোষণা দিয়েছে যে $400 করে দিয়ে বাংলাদেশিরা যারা অবৈধ অভিবাসী বা যারা বাংলাদেশি লেবানতে বাংলাদেশ $400 করে দিয়ে নাম লিপিবদ্ধ করা ওনারা ঘোষণা দিয়েছেন। এর ফলে আজ সকালে লেবাননের অনেক প্রবাসী শ্রমিক লেবাননের দূতাবাসের সামনে যান, গিয়ে ওইখানে মানববন্ধন করেন।
দূতাবাস কর্তৃপক্ষ পুলিশ ডেকে এনেন এবং পুলিশ লাঠিচার্জ করে, এতে কয়েকজন লেবাননের প্রবাসী আঘাত পান এবং অনেকেই হাসপাতালে আছেন। আমরা আজকে এই বিষয়ে কথা বলবো। আমরা লেবানন দূতাবাসের সাথে আমরা কথা বলছি, দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সাথে কথা বলছিলাম। আমরা অনুরোধ করেছিলাম আজকের এই অনুষ্ঠানে থাকার জন্য। তো লেবাননের দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি বলেছেন আমাদেরকে যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কোনো অনুমতি ছাড়া ওনারা কোনো অনুষ্ঠানে থাকতে পারবেন না। আমাদের সাথে আছেন লেবানন থেকে লেবানন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আব্দুল করিম। আপনি একটু আনমিউট করতে হবে করিম ভাই, আজকের ঘটনাটা একটু বিস্তারিত বলেন এবং আপনাদের লেবাননের শ্রমিকদের সর্বশেষ অবস্থা একটু বলেন প্লিজ। ধন্যবাদ। প্রবাস দর্পণ অনুষ্ঠানের সঞ্চালক জনাব রূপচদা দাস এবং আজকের অতিথিবৃন্দ। সর্বশেষ লেবাননের যে দীর্ঘদিন আপনারা প্রোগ্রাম করতে আছেন, আর লেবাননের যে বিষয়টা যে আজকে গত কয়েকদিন আন্দোলনের, তারা গত 16 তারিখে যখন আন্দোলনে গিয়েছিলেন যে তারা ন্যাশনাল পারমিট নিয়ে দেশে যেতে চায়, যাদের কাগজপত্র নেই, এই দাবিতে তারা বিক্ষোভ মিছিল করেছিলেন। কিন্তু এই দাবিটি একটা পর্যায়ে লেবাননের দূতাবাসের প্রধান সচিব তাদেরকে একটা আশ্বস্ত করেছিলেন যে আমরা অচিরেই আমরা বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে তারা যদি অনুরূপ কোনো আমাদেরকে এই ধরনের আশ্বস্ত করেন তাহলে আমরা আপনাদেরকে অচিরেই এই ধরনের একটি ঘোষণা দেব। তারই প্রেক্ষিতে 18 ডিসেম্বর বিশ্ব অভিবাসী দিবসে মাননীয় মন্ত্রী যখন ঘোষণা দিলেন যে লেবানন সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে তাদেরকে বিনামূল্যে বিনা অর্থে তাদেরকে সরকারি অর্থায়নে দেশে আনবেন, এরই প্রেক্ষিতে তারই 2 বা 24 ঘন্টা পরেই দূতাবাসের পক্ষ থেকে একটি স্মারকলিপি আসলো, যেখানে বলা হলো $400 এবং 1,40,000 লিরা জমা দিয়ে তারা দেশে যেতে হবে এবং সময় নির্ধারণ করে দিয়েছে 25 তারিখ হতে 28 তারিখ পর্যন্ত, মাত্র 4 দিন। এরই পরিপ্রেক্ষিতে পূর্বের ন্যায় শ্রমিকরা আবারও এই ঘোষণা, যেহেতু মন্ত্রী ঘোষণা দিয়েছে যে তাদেরকে সরকারি অর্থায়নে দেশে নিবে, সেই প্রেক্ষিতে লেবাননে আপনারা জানেন, সকলেই জানেন যে লেবাননে দীর্ঘ 1.5 বছর ধরে এখানে রাজনীতি অস্থিরতার পরিপ্রেক্ষিতে ডলারের অর্থনৈতিক সংকট এবং এই দেশটিতে সর্বশেষ তাদের রিজার্ভ ফান্ডে যে অর্থ আছে আর 2 মাস পরিচালনা করতে পারবে, ভর্তুকি দিতে পারবে, আর পরে তাদের কোনো অর্থ নেই। এমনই অবস্থা হয়েছে, বজনিয়া চেজনিয়ার পরিণতি রূপ ধারণ করতে যাচ্ছে লেবানন। আমরা দীর্ঘদিন, প্রায় দীর্ঘ 1-1.5 বছর ধরেই আমরা কোনো কর্ম নেই, দেশে একটি টাকাও দিতে পারি না, সেখানে বাংলাদেশ থেকে টাকা এনে এখানে চলতে হচ্ছে। অনেকেই যারাও কাজ করে তারাও বাংলাদেশি টাকার তুলনায় 5 থেকে 6,000 টাকা বা সর্বোচ্চ 10,000 টাকা এই দিয়ে এখানে চলবে, তাও চলার মতন কোনো ব্যবস্থা না। এখানে আগে যেখানে আমরা চাল কিনতাম 1 টাকা বা 1.5 টাকা কেজি, সেই চাল হয়েছে 6 টাকা কেজি। আমরা যেখানে মাংস কিনতাম 5 টাকা কেজি, সেখানে হয়েছে 30 টাকা 40 টাকা কেজি। আমরা যেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম যেখানে 1% সেখানে 8 থেকে 10% বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমাদের বেতন কিন্তু বৃদ্ধি হয়নি, বরঞ্চ আরো কমেছে। বিশেষ করে ডলারের সাথে এখানে লিরার যে মানদণ্ডের কারণে আমরা এখানে এমনই পরিস্থিতি আছে যে আমরা 1,000 টাকাও টিকানো সম্ভব না বাংলাদেশি টাকা। তাহলে এমন পরিস্থিতিতে যে আমাদের জনগণ কিন্তু বিশেষ করে 1,60,000 শ্রমিক, তার ভিতরে গত বছর বাংলাদেশ দূতাবাস এটি সুযোগ দিয়েছিল দেশে যাওয়ার প্রেক্ষিতে, সেখানে 7,000 নিবন্ধন করে দেশে চলে গেছে। আর বাই রুডে ইউরোপের পড়তে প্রায় 8 থেকে 10,000 গেছে, ভৈতুলুক আরো 8 থেকে 10,000 চলে গেছে বাংলাদেশে। কিন্তু এখনো প্রায় 1,30,40,000 লোক এখানে রয়েছে, তাদের ভিতরে 30 থেকে 40,000 একেবারে সংকটপূর্ণ রয়েছে, যেটা বলছিল একটু আগে রূপচাঁদা দাস, রূপকদা, যে ডাস্টবিন থেকে ইসবিলি টুকে জীবনযাপন করতে হচ্ছে, ভিক্ষা বৃদ্ধি করে জীবনযাপন করতে হচ্ছে। আমাদের লেবাননের পরিস্থিতিটা এমনই একটি অবস্থানে দাঁড়িয়েছে। 21শ শতাব্দীতে এত কঠিন পরিস্থিতি এর চেয়ে বড় ভয়ানক আর হতে পারে না। সেখানে একজন বাংলাদেশি যদি $400 করতে হয়, তাহলে এই দেশের তাকে মিনিমাম 3.5 মিলিয়ন লিরাকে এক করতে হবে, যার পরিণাম হলো 1 বছর শ্রম দিলে ওই অর্থ উপার্জন করা সম্ভব না। আমরা যখন সরকার এই ঘোষণা দিয়েছে সেটাকে সাধুবাদ জানিয়ে জনগণ কিন্তু একটা আশ্বস্ত হয়েছিল যে ওই সুযোগে তারা দেশে যাবে এবং উদ্বিগ্ন হয়েছিল। কিন্তু অতি দুঃখবহ যে বাংলাদেশ দূতাবাস হঠাৎ করে তাদের কোন সিদ্ধান্তে $400 চাপিয়েছে, সেই সিদ্ধান্তটা চাপিয়েছে তাদের মন গড়া, এখানের কোনো কমিউনিটির সাথে আলোচনা করে নেই।
দীর্ঘ লেবাননটি যখন এখানে আগে দূতাবাস ছিল না, এখানে লেবানিস একজন গভর্নমেন্ট লোক দিয়ে চালানো হতো। পরে আমরা অনেক সংগ্রামের মধ্য দিয়ে এই দূতাবাস তৈরি করেছি, কিন্তু সেখানে বাংলাদেশি লোক নিয়োগ হওয়ার পরে এ পর্যন্ত ভালোই চলছিল। বিশ্বের অন্যান্য দূতাবাসগুলোতে বিভিন্ন অপকর্ম থাকলো, লেবাননে এটা ছিল না। যারাই এসেছেন তারাই জনগণের কল্যাণের সাথে কাজ করার চেষ্টা করেছেন এবং বাংলাদেশকে আরো সমৃদ্ধি করার জন্য বারবার চেষ্টা করেছেন। কিন্তু বর্তমানে যারা আছেন তারা পরিচালনা করার পরে কমিউনিটির সাথে কোনো সম্পর্ক না রেখে, কমিউনিটির সাথে কোনো আলোচনা না করে তারা এই সিদ্ধান্ত নিয়ে মন গড়া যেটাই করার দরকার সেটাই করছেন। কিন্তু সেখানেও আমাদের কোনো দ্বিমত নেই। আমাদের দ্বিমতটা হলো লেবাননে যারা আছেন তারা তো নিজেই চলতে পারেন না, তাইলে এই $400 আনবেন কি করে, কোত্থেকে আনবেন, কিভাবে আনবেন? আজকে এই যে পরিস্থিতি, ঘর ভাড়া দিতে পারছে না, খানা খেতে পারছে না, এক বেলা খেলে তো আরেক বেলা খেতে পারছে না, এমন অবস্থায় আমরা $400 কেমন করে আনবো, কোত্থেকে আনবো? তারই প্রতিবাদে আজকের এই শ্রমিকরা কিন্তু মানববন্ধন করেছিল যে দূতাবাসের নিচে। জি করিম ভাই শুনতে পাচ্ছেন? করিম ভাই আপনার সম্ভবত ইন্টারনেটের সমস্যা হচ্ছে। করিম ভাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি করিম ভাই আপনি একটু সংযুক্ত হবেন। আমি একটু শাহরিয়ার ভাই চেঞ্জ, শাহরিয়ার ভাই আপনি একটু আনমিউট করতে হবে প্লিজ। শাহরিয়ার ভাই আপনি গতকালকে প্রোগ্রামে ছিলেন, কালকে আপনার শ্রমিকদের বিশেষ করে শ্রমিকদের কান্না আপনি দেখেছেন, একটু যদি বলেন প্লিজ, এর ফাঁকে আমরা করিম ভাই জন্য অপেক্ষা করবো। জি ধন্যবাদ জানাই। আমি একটু সংক্ষিপ্ত করে বলি, যারা সামরিক আলোচক আছেন শুনবেন তারা নিশ্চয়ই। প্রবাসীদের যে কষ্টগুলো সে বিষয় নিয়ে তো অনেক কথা হয়েছে। আমি এখানে বিশেষ করে লেবাননের যে পরিস্থিতিটা, আমি গণমাধ্যম কর্মী হিসাবে নিয়মিত যোগাযোগ রক্ষা করে, যাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা যায় প্রবাস দর্পণ এবং অন্যান্য সূত্র থেকে যে খবর পাচ্ছি, এটি হচ্ছে 71-এ বাংলাদেশের যে যুদ্ধ চলেছিল সেই যুদ্ধ পরিস্থিতি সেখানে বাংলাদেশের শ্রমিকদের জন্য। কারণ লেবাননের সরকার এক ধরনের ওখানে রাষ্ট্রের সরকার বলে কিছু আছে এমন অস্তিত্বই প্রায় বিপন্ন। সেখানে সরকার পরিবর্তন হয়েছে অনেকবার, সে কথা বাদ দিই। মূল কথা হচ্ছে লেবাননের সরকারের রিজার্ভে কোনো ডলার বলতে কোনো ইয়ে নেই, অর্থ নেই। তাদের ডলার নেই, বৈদেশিক মুদ্রা তাদের কাছে নেই। যেহেতু রিজার্ভ ডলার নেই, এতে করে তারা ওই দেশের যে লোকজন তারাও অর্থকষ্টে আছে এবং যারা প্রবাসী শ্রমিক তারা কোনোভাবেই চলতে পারছেন না। এই জন্য লেবানন থেকে যদি বাংলাদেশে টাকা পাঠাতে হয় তাহলে তাদেরকে ব্যাংকে গিয়ে ডলার দিতে হয়। ডলার পে করার পর সেটিকে টাকায় রূপান্তর করে পাঠাতে হয়। একটু উল্লেখ করি, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে সেখানে ব্যাংকে গিয়ে ওই দেশের মুদ্রা, যেমন সৌদি আরবের রিয়াল কিংবা আমিরাতের দেরহাম দিলেই ওরা ওটাকে তাদের মতো করে ডলার তৈরি করে কিন্তু বাংলাদেশের টাকায় রূপান্তর করে পাঠিয়ে দেয়। লেবাননে সম্ভব নয়। এটি হচ্ছে এক কথা, ডলার না থাকার কারণে সেখানকার মানুষ কোনোভাবেই অর্থ দেশে পাঠাতে পারছে না। এটি হচ্ছে একটি কথা। এটি হচ্ছে শতকরা 10 জন শ্রমিকের অবস্থা। বাকি 90 জনের কর্মসংস্থান নেই, কাজ নেই, কাজ হারিয়েছে। ওই দেশের রাজনৈতিক অস্থিরতা, সরকারের বিপর্যয় বিধ্বস্ত অবস্থার কারণে সেখানে কাজ নেই। ওরা গতকালকে এবং এর আগে বেশ কয়েকটি অনুষ্ঠান যা দেখলাম, ওরা ডাস্টবিন থেকে কুড়িয়ে খাবার খাচ্ছে এবং তারা কান্না করছে যে তাদের মায়ের জন্য প্যারালাইজ হয়ে বাবা পড়ে আছে, বাবাকে ওষুধের জন্য একটা টাকা দিতে পারছে না। এরকম অনেক মানুষ আছে যারা দুঃখে কষ্টে চলছে। করিম ভাই কি ইয়ে পেয়েছেন, ইন্টারনেট পেয়েছেন? ধন্যবাদ ধন্যবাদ শাহরিয়ার ভাই, আবার আসবো আপনার কাছে। করিম ভাই একটু সংক্ষিপ্ত করতে হবে, আজকে ঘটনা একটু বলেন, আমরা সংক্ষিপ্ত করুন। যে আজকে সর্বশেষ যে কথাটা আমি বলতেছিলাম, সরি আমার ইন্টারনেট চলে গেছে আর 3G লাগাইছি, যে কথাটা বলতেছিলাম যে সেখানে দূতাবাসে যারা, আমি প্রত্যক্ষভাবে ওইখানে গিয়েছি, গিয়ে তাদের জানতেছিলাম যে কি হয়েছে। শ্রমিকরা বললো যে ভাই আমরা শান্তিপূর্ণভাবে আমরা আমাদের এই কথাগুলো বলতে চেয়েছিলাম, কিন্তু দূতাবাসের প্রধান সচিবের নির্দেশে পুলিশ আমাদের উপরে লাঠি চার্জ করেছে। আমরা এই বিষয়টা শোনার পরে আমাদের কাছে নিজেদের কাছে মর্মাহত লেগেছে। তাই আমি মাননীয় সংসদ সদস্যরা এখানে আছেন, আপনাদের কাছে অকুল আবেদন থাকবে যে আমরা লেবাননের যে সমস্যাগুলো চিহ্নিত করে আপনারা একটা সমাধানের ব্যবস্থা করেন এবং এই লেবাননে যারা দেশে যেতে চায় বৈধ এবং অবৈধ তাদেরকে সরকারি অধ্যয়নে নেওয়ার জন্য অকুল আবেদন জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ করিম ভাই, আবার আসবো আপনার কাছে। আমি যাব, আমরা একটু কোভিড নিয়ে কথা বলতে চাই। আমরা জানি যে বিশেষ করে ইংল্যান্ডের অবস্থা খুবই খারাপ কোভিডের কারণে, এবং নতুন একটা বিশেষ কোভিডের মানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একই সাথে মানে আমরা সাউথ লন্ডনে
আমরা করোনা ভাইরাসের আরেকটা রূপ আমরা দেখতে পাচ্ছি। আমরা এই বিষয়টি জানতে চাবো। আমাদের সাথে আছেন ডাক্তার রবিউল হাসান খান জিন্না, যিনি হচ্ছেন বাংলাদেশ মেডিকেল ইউকে সভাপতি এবং যিনি দীর্ঘদিন যাবত এই ভ্যাকসিন নিয়ে কাজ করতেছেন, গবেষণা করতেছেন এবং ভ্যাকসিনের খোঁজ করে রাখেন। জিন্না ভাই একটু আনমিউট করতে হবে প্লিজ। জিন্না ভাই একটু আমরা জানতে চাই, বিশেষ করে যে প্রশ্নটা আমাদের জাহাঙ্গীর ভাই শুরুতে বলছিলেন যে ইংল্যান্ডে অনেকেই আছে, বাংলাদেশে অনেকেই টেনশন করতেছে, আমরা যারা ইংল্যান্ডে বসবাস করি, যে কোভিড এর করোনা ভাইরাসের নতুন যেটা নতুন রূপ আমরা ধারণ করছে, এইভাবে একটু যদি বলেন। আর ওই ভ্যাকসিনের সর্বশেষ অবস্থা একটু বলেন যদি প্লিজ। ধন্যবাদ রূপক এবং যারা প্যানেলে আছেন এবং সংবাদ দিচ্ছেন। প্রথমেই আমি আমার লেবানে অবস্থানরত বাংলাদেশি ভাইদের যে করুণ কাহিনী শুনলাম, তার জন্য আমি যথার্থ মর্মবেদনা প্রকাশ করছি। কোভিড-19 বর্তমান যে অবস্থা যুক্তরাজ্যে, এটা অত্যন্ত সংখ্যাজনক অবস্থায় রয়েছে। আর বর্তমানে আপনারা জানেন যে প্রায় 70,000-এর কাছাকাছি লোক যুক্তরাজ্যে মৃত্যুবরণ করেছে, সরকারি হিসাব অনুযায়ী 66,000, এবং অ্যাভারেজ ডেইলি মৃত্যুর সংখ্যা প্রায় 500 থেকে তার একটু উপরে। এই পর্যন্ত সকালে যতটুকু খবর এসেছে, গতকাল পর্যন্ত এই গত 24 ঘন্টায় সকাল 9টার সংবাদে 220 জন মারা গেছে। যাই হোক, এখন যেটা নতুন করে সংখ্যার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে নিউ স্ট্রেইন অফ দ্য ভাইরাস। আমরা এটা কিন্তু চিকিৎসা বিজ্ঞানে সবাই জানে যে ভাইরাস সবসময় মিউটেট করে, অর্থাৎ উহানে যে ভাইরাসটা প্রথম দেখা গেছে সেই ভাইরাসটা কিন্তু আবার স্পেনের যে স্ট্রেন ছিল বা ইতালিতে যেটা ছিল সেই একই স্ট্রেনের ছিল না, কিছু কিছু ভ্যারিয়েশন হয়। এটা ভাইরাস, যারা ভাইরাস নিয়ে গবেষণা করেন তারা মোটামুটি এটা সম্পর্কে জানেন। এ পর্যন্ত প্রায় 500 ভ্যারিয়েন্ট দেখা গেছে, কিন্তু কিছু কিছু ভ্যারিয়েশন যেটা হয় এগুলো হচ্ছে এটার জেনেটিক স্ট্রাকচার গুলোর যে মলিকুলার স্ট্রাকচার আছে তাতে কিছুটা পরিবর্তন হয়, এবং এটা আমরা সবাই জানি। এদেশে যে আমরা ইনফ্লুয়েঞ্জার জন্য যে ভ্যাকসিন নেই প্রতি বছর আমাদেরকে দিতে হয়, বিশেষ করে যারা বয়স্ক এবং যারা সাসেপ্টেবল পিপল তাদেরকে দিতে হয়, সেই ভ্যাকসিন গুলোরও প্রতি বছরই কিন্তু আপডেট করা হয়, সেই পুরনো একই ভ্যাকসিন দেওয়া হয় না। কাজেই ভাইরাসের মিউটেশনটা খুব অবাক করার মতো কিছু নেই। কিন্তু নতুন যেটা এসছে, নতুন যে মিউটেশন স্ট্রেনটা দেখা গেছে, সেটার হচ্ছে সংক্রমণের রেট। এরা অতি দ্রুত গতিতে সংক্রামিত করছে। 70% যে করোনা ভাইরাস প্রথম যেটা দেখা গেছে তার চাইতেও 70% বেশি দ্রুত গতিতে সংক্রামিত হচ্ছে। এই জন্যই হঠাৎ করেই দেখা গেছে যে যুক্তরাজ্যে শনাক্তের হারও বেড়ে গেছে এবং হাসপাতালে ভর্তির হারও বেড়ে গেছে। তো এইটাই হচ্ছে সংখ্যার সবচেয়ে বড় কারণ। এবং এটা কিভাবে কেন হয়েছে, কোন পার্টিকুলার জেনেটিক স্ট্রাকচার, সে ব্যাপারে এখনো গবেষণা চলছে, সে সম্পর্কে হয়নি। তবে এ ব্যাপারে নিশ্চিন্ত করা গেছে যে এটা আরো বেশি সংক্রমণ এবং দ্রুত সংক্রামিত হচ্ছে। এটা প্রথমে অন্যান্য দেশেও, রটারডামে প্রথমে দেখা গেছে একটা থেকে, তার পরবর্তী পর্যায়ে যুক্তরাজ্যের দক্ষিণ অঞ্চলে, আমাদের যেমন লন্ডনটা যুক্তরাজ্যের দক্ষিণে বলা হয়, আর তারও দক্ষিণে অঞ্চলে এটা প্রথম শনাক্ত করা হয়। তার ফলে এটা সঙ্গে সঙ্গে জনমনে একটা শঙ্কার সৃষ্টি করে। যাই হোক, এর ফলে যেটা দাঁড়িয়েছে যে যুক্তরাজ্য প্রায় এক ঘরে হয়ে গেছে ইউরোপে, অর্থাৎ গতকাল পর্যন্ত 48 ঘন্টার জন্য ফ্রান্স, যুক্তরাজ্য, ফ্রান্স আরো কয়েকটি দেশ যুক্তরাজ্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্নই করে দিয়েছে, এবং ডোভার পোর্টে হাজার হাজার লরি বন্ধ হয়ে আছে, যারা ফিরতে পারছে না। তারা
ওই পোর্টে আটকে পড়েছে। এছাড়াও ট্রাভেল ব্যান করেছে অনেক কয়েকটা দেশ, সেখানে যুক্তরাজ্য থেকে যাচ্ছে না। তারা চাইছে না যে এই স্ট্রেনটা তাদের দেশেও সংক্রামিত হোক। কিন্তু এটা বোধহয় অনেক বিজ্ঞানীদের ধারণা যে এটা আদৌ সম্ভব না, কেননা ক্লোজ প্রক্সিমিটি অফ দ্য কন্টিনেন্ট উইথ দিস, এবং ভারত পর্যন্ত যুক্তরাজ্যের ফ্লাইট বন্ধ করবে কিনা সে ব্যাপারেও তারা আলোচনা করেছে। কাজেই এটা যুক্তরাজ্যের অর্থ সামাজিক অবস্থার উপরে অনেকটা চাপ সৃষ্টি করছে, বেশ ভালো চাপ সৃষ্টি করছে বলে অনেকে মনে করছে। আজকে সকালেও, এবং তার জন্য প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে আজকে কোবরা মিটিং ডেকেছে, যেটা হচ্ছে ন্যাশনাল ক্রাইসিস সিচুয়েশনে সাধারণত ডাকা হয়। আজকে বিকালে সম্ভবত এখনই শুরু হয়ে গেছে সেই সভা। তো এই ধরনের স্ট্রেন চেঞ্জ গুলো, তবে প্রশ্ন উঠেছে যে এর মাধ্যমে যে ভ্যাকসিনটা যেটা আজকে এসছে বাজারে, যেগুলো আছে যেমন ফাইজার, বিয়নটেক বা মডার্না, আজ থেকে আমেরিকায় শুরু হয়েছে মডার্না, আর ভবিষ্যতে যেটা আমরা আশা করছি যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভাইরাস অ্যান্টিভাইরাল ভ্যাকসিন যেটা, এবং স্পুটনিক 5, এগুলো কার্যকরী হবে কিনা এই নতুন স্ট্রেনের বিরুদ্ধে। তো বেশিরভাগ গবেষক, আমি যে কলেজের সঙ্গে আমি সংযুক্ত ছিলাম, ইম্পেরিয়াল কলেজে শিক্ষকতা করতাম, তারাও, তাদেরও বিজ্ঞানীরা বলছে যে না, সম্ভবত এটা এমন কোনো প্রভাব বিস্তার করবে না, তাদের ধারণা। এবং তাদের অনেকেই বলছেন, অনেকে জোর দিয়েই বলছেন যে না, এটা কোনো করবে না, এবং এটা মোর অর লেস ভ্যাকসিনেশন উইল রিমেইন ইনট্যাক্ট। কাজে এই প্রোগ্রামটা শুরু হয়েছে। এই পর্যন্ত প্রায় 3 লক্ষ লোক কে ভ্যাকসিন দেওয়া হয়েছে। আমার বন্ধু বান্ধবের মধ্যেও অনেককে ভ্যাকসিন দেওয়া হয়েছে যারা এখন হাসপাতালে কাজ করছে। প্রায় 3 লক্ষ লোককে যুক্তরাজ্যে ভ্যাকসিন দেওয়া হয়েছে। আমেরিকাতে এটা প্রায় মিলিয়ন ছাড়িয়ে গেছে। কাজেই ভ্যাকসিনের যে প্রোগ্রামটা সেটা অটুট রয়েছে। আর ভ্যাকসিনের ব্যাপারে একটি বক্তব্য যেটা এসছে, এটা খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে, আমরা জানি যে বিজ্ঞান ভিত্তিক ভাবে যেটা জানি, যে সম্পূর্ণ দুটো ভিন্ন ধারায় ভ্যাকসিন গুলো তৈরি করা হচ্ছে। একটি হচ্ছে যে ফাইজার বায়োএনটেকের এবং মডার্না ভ্যাকসিন, এই দুটো মেসেঞ্জার আরএনএ, অর্থাৎ জেনেটিক স্ট্রাকচার একটা ছোট্ট পার্টটাকে নিয়ে তারপরে ভ্যাকসিনটাকে করা হয়েছে। এটা সম্পূর্ণ সিনথেটিক ভ্যাকসিন। এটার আপনারা সবাই জানেন যে আবিষ্কারক তুরস্কের দুজন বিজ্ঞানী, একজন বিজ্ঞানী, এবং এটা তৈরি হচ্ছে বেলজিয়ামে, অর্থলগ্নি করেছে আমেরিকার ফাইজার। আর জিনা ভাই আমরা একটু জানতে চাই, বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রচুর দর্শক এখানে আছে। আপনার প্রোগ্রাম শুরু আগে আপনার সাথে আমি কথা বলছিলাম, বিশেষ করে আমরা জানি যে এখানে আমরা যে ইংল্যান্ডে যে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে -70 ডিগ্রি তাপমাত্রায় রাখতে হয়। বাংলাদেশের বাস্তবতায় এটা তো রাখা অনেক কঠিন ব্যাপার, বাংলাদেশের যে অবস্থা বা বাংলাদেশের যে ওয়েদার বা সবকিছু মিলিয়ে। আপনার সাথে কথা বলছিলাম যে রাশিয়ান যে ভ্যাকসিনটা, সেই ভ্যাকসিনটা কিন্তু মাইনাসে রাখতে হয় না। এ ব্যাপারে কি বলেন, বাংলাদেশে কি রাশিয়ান ভ্যাকসিনটা নিতে পারে, বা আপনার পরামর্শ কি থাকবে? আমি কিছুদিন 2-1 দিন আগে এ ব্যাপারে বাংলাদেশের কিছু বিজ্ঞানীরা কথা বলছিলেন, সেখানে আলোচনাটা শুনেছি। একটা হেলথ কনভেনশনে কথা হচ্ছিল, তো সেখানেও 2-1 জন এই ব্যাপার নিয়ে প্রশ্নটা উঠেছে। হ্যাঁ হ্যাঁ, যে ভাইরাস, যে ভ্যাকসিনটা এত নিম্ন তাপে রাখা যায়, সেটা হয়তো আমাদের ঢাকায় কয়েকটি জায়গায় হয়তো, বা সামরিক বাহিনীর হাসপাতালে বা এগুলোরে হয়তো রাখা সম্ভব হয় 2-1টি জায়গায়। এইটা আর শুধুমাত্র যে তাপমাত্রা তা না, এটাকে হ্যান্ডেল করা খুব ডিফিকাল্ট। 4টার বেশি আপনি এটাকে হস্তান্তর করতে পারবেন না। যদি আপনি 4 বারের বেশি ভ্যাকসিনটা প্যাকিং থেকে আরম্ভ করে দেয়া পর্যন্ত তার বেশি যদি করেন, তাহলে এটার কিন্তু এফিকেসি কমে যাবে। এবং একমাত্র সম্ভবত এই ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলো নিয়ে এটা স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবে তারা, তাদের সেই ক্যাপাসিটি হয়তো আছে। আমাদের দেশের জন্য এটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে যদি আমরা এটা 1 কোটি ভাইরাস অ্যান্টিভাইরাল ভ্যাকসিন, যেটা সরকার থেকে বলা হচ্ছে
দেওয়া হতে পারে। তার জন্য দরকার আমাদের যে আমাদের নর্মাল ফ্রিজে ব্যবহার করা যায় কিনা। এ ব্যাপারে এই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা এবং রাশিয়ার স্পুটনিক ভাইরাস 5 এবং চায়নার যে ভ্যাকসিনটা করেছে, তার কারণ হচ্ছে এটা করেছে কনভেনশনাল ওয়েতে। এটা অ্যাডিনো ভাইরাসকে ইউজ করে ডিএনএ সিস্টেমটাকে ব্যবহার করে এটা করা হয়েছে, যেটা কনভেনশনাল ওয়েতে, যেমন আপনার পোলিও ভ্যাকসিন বলেন বা অন্যান্য ভ্যাকসিন যেটা উভয় রাখা হয় সেইভাবেই তারা তৈরি করেছে সেই উদ্দেশ্যে। এফিকাসি দিক দিয়ে দেখা গেছে যে মিক্স অ্যান্ড ম্যাচ করলে পরে ভালো হয়। মিক্স অ্যান্ড ম্যাচ মানে রাশিয়ান ভ্যাকসিন যেটা করা হয়েছে স্পুটনিক 5, এটা দুটো ডাবল ফ্যাক্টর ইউজ করা হয়েছে। এটা একটা অভিনব পথ। এর ফলে যে আমাদের এখানে যেমন শিম্পাঞ্জির থেকে করা হয়েছে, ওখানে আবার দুটো অ্যাডিনো ভাইরাস যোগ করে করা হয়েছে। সেই জন্য যুক্তরাজ্যেও কথা উঠেছে যে প্রথম ডোজটা যদি অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড দেওয়া যায় এবং সেকেন্ড ডোজটা যদি স্পুটনিক 5 কে দেওয়া যায়, তাহলে হয়তো কম্বাইন্ড এফেক্ট অনেক ভালো হতে পারে। এই ব্যাপারেও আলোচনা উঠেছে। তো আমার কাছে যেটা মনে হয় যে আমাদের উন্নয়নশীল দেশগুলোর যে বর্তমান অবস্থায় সেটাতে, এবং আমি শুনেছি যে সরকার সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া পুনাতে যেটা রয়েছে, সে পুনের ওদের সঙ্গে যোগাযোগ করেছে এবং 1 কোটি ডোজ বেক্সিমকোর মাধ্যমে কিনছে। আমি কিন্তু অনেক আগেই আপনার অনুষ্ঠানেই বলেছিলাম যে আমাদের উচিত ছিল অন্তত 4-5 মাস আগে, জুন জুলাইয়ের থেকেই আমাদের উচিত ছিল আমাদের দেশে যে এই যে কোনো একটা বড় প্রোগ্রামের সঙ্গে সংযুক্ত হওয়া, যে স্টাডিতে, তাহলে আজকে আমরা সরাসরি আমাদের ভ্যাকসিন নিতে পারতাম। এবং আমাদের বাংলাদেশে ভ্যাকসিন তৈরি করার ক্যাপাসিটি প্রস্তুত করা খুব একটা কঠিন হতো না, যেটা কনভেনশনাল ওয়েতে। আজকে আমাদের হয়তো আরেকটি মাধ্যমে এটাকে কিনতে হবে। $2 ভ্যাকসিন হয়তো আমাদের $5 কিনতে হবে। যারা মিডলম্যান যারা করবেন, সেখানেও সেই জবাবদিহিটা কিন্তু সরকারকে করতে হবে। আমার ভ্যাকসিন আসবেই, আজ হোক কাল হোক। সরকার বলছে যে ফেব্রুয়ারির মধ্যেই তারা ভ্যাকসিন দিয়ে দেবে, শুভ সংবাদ। কিন্তু আপনাকে কিসের পয়সা দিয়ে কিনছেন, কত টাকা দিয়ে কিনছেন, কতটুকু লোকজনকে দিতে পারবেন, কতটুকু স্বচ্ছতা থাকবে মানুষের কাছে। এখানে যেমন আমরা 8টি স্তরে ভাগ করা হয়েছে প্রত্যেকটা লোককে। আমাদের যারা জানাশোনা আছে তারা 80 বছরের ঊর্ধ্বে তারা অলরেডি পেয়ে গেছে। যারা ফ্রন্ট লাইনে আছে, আমার 2টি বন্ধু এখনো চাকরি করছে, ওরা ডাক্তারি করছে, তাদেরকে দেয়া হয়েছে। আরো তাদের যারা আছে তাদের সবাইকে দেয়া হচ্ছে। এরকম ভাবে একদম স্বচ্ছতা বজায় রেখেই করা হচ্ছে। কাজে আমাদের বাংলাদেশে জন্য আমার মনে হয় সিদ্ধান্তটি সঠিক হয়েছে যে অ্যাস্ট্রাজেনেকা বা স্পুটনিক ভাইরাস এটা এই ধরনের সঙ্গে যদি সংযুক্ত করা যায়। আমি বলবো, আমার যতটুকু ক্ষুদ্র নলেজ আছে, আমিও যদিও প্রত্যক্ষ গবেষণার মধ্যে ওইভাবে জড়িত না, কিন্তু আমি মনে করি যে মিক্স অ্যান্ড ম্যাচ, যেটা প্রথম ডোজ হয়তো আরেকটি হচ্ছে আরেকটি ডোজ অন্যটা করলে আমার মনে হয় দেশের জন্য খুব সুবিধাজনক হবে। ধন্যবাদ। জি জি, ধন্যবাদ জিন্না ভাই। আবার আসবো আপনার কাছে। আমরা আসলে আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেয়ে থাকি। আমরা দর্শকরা আপনার অনেক কথা শোনার জন্য মানে অপেক্ষায় থাকেন। আমি যাব, আমাদের সাথে আছেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর ভাই, আমরা সমস্যা বিষয় নিয়ে কথা বলছি, একই সাথে আমরা জানি বাংলাদেশে এই কোভিড এর সময় সবচেয়ে যেটা ক্ষতি মানে ক্ষতি সাধন হয়েছে, বিশেষ করে স্বাস্থ্যের পরে হচ্ছে শিক্ষা। আমরা শিক্ষক নেতা, আমরা জানি যে অনেক স্কুল প্রতিষ্ঠান, বিশেষ করে কিন্ডারগার্টেন বা বেসরকারি স্কুল প্রতিষ্ঠান এই কোভিড এর কারণে বিলীন হয়ে গেছে, তাদের অস্তিত্ব হারিয়ে ফেলছে। কি বলবেন? আমরা জানি অনেক ছাত্র আছে দীর্ঘদিন যাবত কলেজ বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না। আপনার শিক্ষক নেতা হিসেবে কি বলবেন? আনমিউট করতে হবে প্লিজ। ধন্যবাদ। উপস্থিত যারা আলোচক হিসেবে আছেন তাদেরকে সকলকেই শুভ সন্ধ্যা জানাচ্ছি। এখানে তো মানে জিন্না ভাই যেটা বলতেছিলেন ওইটা শুনে নিজে একটু
মানে অন্যমনস্ক হয়ে যাচ্ছে না আমাদের সামগ্রিক এখনকার পরিস্থিতির জায়গাতে। আমাদের দেশে প্রথমে জিন্না ভাই যে কথাটা বলছেন, আমার পরে দুইজন আলোচক আছেন, এখানে একজন মাননীয় সংসদ সদস্য আছেন রুবিনা। এখন আসলে প্রধানত হচ্ছে আমাদের দেশে শাহেদ এবং সাবরিনা তৈরি হয় কিনা সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। জরুরি ভাবে এটার দিকে নজর দেওয়া জরুরি দরকার হয়ে গেছে। আজকেও একজন চিকিৎসক পাওয়া গেছে, এইচএসসি পাস করা একজন ডেন্টিস্ট বাংলাদেশে আজকে গ্রেপ্তার হয়েছে, 2 বছর কারাদণ্ড হয়ে গেছে তার অলরেডি। এই ধরনের পরিস্থিতি কিন্তু আমাদের দেশে বিদ্যমান। সুতরাং ভ্যাকসিন নিয়ে আমাদের দেশে যে কি হবে এটা বলা কঠিন, কারণ ভ্যাকসিনের কথা বলে কি জিনিস যে মানুষের মধ্যে পুশ করে দিবে সেটাও আমাদের ভয় বা ভীতি আমাদের কাছে কাজ করছে। আমি সে কারণেই এই জিনিসটা বললাম। আরেকটা জিনিস আমার কাছে এখনো আমার মানে কোনো অবস্থায় আমার ইয়ার মধ্যে ধরুন এখানে জিন্না ভাই বলার চেষ্টা করেছিলেন, আমাদের যে পরিমাণ ক্যাপাসিটি আছে বা লজিস্টিক অবস্থা আছে সেই অবস্থায় কিন্তু আমরা নিজেদের মধ্যে নিজেরাই কিছু ভ্যাকসিন উৎপাদনে যাওয়ার মতন অবস্থা আমাদের দেশে ছিল। সিনোভ্যাকের সাথে অলরেডি আমাদের এরকম একটা চুক্তিও হয়েছিল, কিন্তু হঠাৎ করে কোনো কারণই দেখতে পেলাম না, জানিও না, এখন আসলে ভিতরের কথা বলতে পারবো না, ওরা আর বাংলাদেশে আসে নাই বা এটা নিয়ে কোনো কথা হয় নাই। তাদের ভ্যাকসিন কিন্তু মধ্যপ্রাচ্যের দেশও ব্যবহৃত হচ্ছে, আমাদের ইস্টের দেশগুলোর মধ্যে মালয়েশিয়া, তারপর হচ্ছে ইন্দোনেশিয়া, এইসব দেশ, ব্রাজিল, এইসব জায়গাতে সিনোভ্যাকের ভ্যাকসিন কিন্তু অলরেডি ব্যবহার চলছে। আজকে আবার একটা নতুন ভ্যাকসিনের জন্য দেখলাম জনসন এন্ড জনসন তারাও একটা ভ্যাকসিনের জন্য এফডিএ এর কাছে আমেরিকাতে আবেদন করেছে। এখানে জিন্না ভাই বলার জন্য মিক্স এন্ড ম্যাচ যে পদ্ধতির কথা বলেছেন, আমরা আমাদের এখানে এই কথাটা কিন্তু এখনো, এটা হয়তো গবেষক পর্যায়ে আলোচনা হয়েছে কিন্তু সরকারি পর্যায়ে কোনো আছে না। আরেকটা জিনিস আমি পরবর্তী আলোচনার ক্ষেত্রে যখন আসবে জিন্না ভাইটা তো বলবেন, কোভ্যাক্সের 3 কোটি ভ্যাকসিন আমাদের দেশে আসবে বলতেছে মে এবং জুন মাসের দিকে, সেটা হচ্ছে হুর মাধ্যমে আসবে। আমাদের এখানে আজকেও আমাদের মন্ত্রী পরিষদের যিনি সচিব আছেন উনি বলেছেন যে কি আমাদের এখানে ব্যবহার করতে হলে হুয়েরটা করতে হবে। আমাদের এখানে ফেব্রুয়ারি মাসে যেটা আসবে বলে বলতেছে, জানুয়ারি শেষ দিকে বা ফেব্রুয়ারিতে, সেটা হচ্ছে অক্সফোর্ডের যে ভ্যাকসিনটা যেটা ইয়া থেকে আসছে, সেটা এখনো কিন্তু অক্সফোর্ডের যে ভ্যাকসিনটা সেটা যুক্তরাজ্যেও কিন্তু এখনো প্রয়োগ শুরু হয়নি। তা আমি জানি না যে আমাদের দেশে কিভাবে এটা আশাবাদ কি পর্যায়ে এটা ব্যক্ত করা হচ্ছে। যাই হোক, এইটা নিয়ে আমি যেহেতু গবেষকও না বা এটা নিয়ে আমার কোনো সেভাবে পাণ্ডিত্য নেই, সে কথা বলতে। তবে আমাকে শিক্ষা সংক্রান্ত বিষয়ে একটু বলার জন্য বলেছেন। স্বাভাবিকভাবে আমাদের দেশে সবচেয়ে বড় সংকট তো স্বাস্থ্য আছে, স্বাস্থ্যের পরে কিন্তু অর্থনৈতিক বিষয়টা, অর্থনীতিটা একটু মারাত্মক ঝুঁকির মধ্যে কিন্তু আমাদের এখানে আছে। যদিও আমাদের এই লেবাননের মতো পরিস্থিতি আমাদের এখানে হয় না, ডিউ টু কারণ হচ্ছে আমাদের এগ্রিকালচারটা স্ট্যান্ডার্ড আছে, এখনো শক্তিশালী পর্যায়ে আছে, আমাদের ওয়েদার গুলো ভালো হয়, আমাদের কৃষকরা আপ্রাণ চেষ্টা করে তারা কৃষি উৎপাদন করে সেটা করার জন্য চেষ্টা করে। এই ভরা আমন মৌসুমের সময়ও আমাদেরও কিন্তু একটা লক্ষণ খারাপ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের চালের দাম প্রায় এভারেজে 10 টাকার উপরে, 10 টাকার মতন হয়ে গেছে, বেড়ে গেছে, 2 টাকা 3 টাকা 4 টাকা করে বাড়তে বাড়তে এমন এক জায়গায় আসে দাঁড়িয়েছে। সেটা হচ্ছে এরকম অবস্থা। এবং এটা চালের দাম যদি বৃদ্ধি হয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কিন্তু ইয়ারা সাধারণ গরিব মানুষ বা মানুষগুলো। এই সময় কিন্তু কৃষকরা চালের দামের জায়গাটা কিন্তু পাবে না। ক্যামেরা অন করতে হবে জাহাঙ্গীর ভাই, ক্যামেরা আমার এখানে একটা কল ঢুকছে, সে কারণে এই সমস্যাটা হচ্ছে। জি জাহাঙ্গীর ভাই, আমরা সম্ভবত আপনি আমাদের থেকে বেরিয়ে চলে গেছেন ইন্টারনেটের কারণে। জাহাঙ্গীর ভাই আবার আসবো আপনার কাছে, আসলে আমিও যাবো এখন। আমাদের সাথে আছেন বিএনপির সম্পাদক এবং সাবেক ছাত্র জনাব মুস্তাফিজুর রহমান বাবুল ভাই। বাবুল ভাই একটু আনমিট করতে হবে। বাবুল ভাই, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, আমরা লেবানন নিয়ে কথা বলছিলাম, আমরা কোভিড নিয়ে কথা বলছিলাম, আপনার দ্রব্যমূল্যের কিছু কথা বলছিলেন জাহাঙ্গীর ভাই, উনি আমাদের সাথে সংযুক্ত বিচ্ছিন্ন হয়েছেন। কি বলবেন আপনি বাবুল ভাই? রূপকদা, আপনাকে ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাকে সংযুক্ত করবার জন্য। এই অনুষ্ঠানে যারা আলোচক হিসেবে
সংযুক্ত হয়েছেন এবং দেশে বিদেশে যারা এই অনুষ্ঠান দেখছেন শুনছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। রূপকদা, প্রতিদিনকার মতো আজকেও আপনি করোনা নিয়ে, লেবানন নিয়ে, দ্রব্যমূল্য নিয়ে আপনার আলোচনার সূত্রপাত ঘটিয়েছেন। আমি শুরুতেই লেবানন নিয়ে আলোচনা করতে চাই। আমি আপনার মাধ্যমে এবং লেবানন প্রবাসী আমার ভাই আব্দুল করিমের মাধ্যমে শুনে আমি খুবই মর্মাহত, খুবই ব্যথিত এবং খুবই ক্ষুব্ধ যে লেবাননে সর্বশেষ পরিস্থিতিতে যারা বাংলাদেশি যারা কাজ হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন এবং যারা দেশে ফিরে আসবার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন, আজকে তারাই লেবাননে বাংলাদেশ দূতাবাসের সামনে জড়ো হয়েছিলেন শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে এবং সেই শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিকে বানচাল করে দেওয়ার জন্য আমাদের দূতাবাসের দায়িত্বরত কর্মকর্তা বৃন্দ তারা পুলিশ ডেকে আনে এবং ঠিক বাংলাদেশি স্টাইলে সেই মানববন্ধনে অংশগ্রহণকারীদের উপর লেবাননের পুলিশ ঝাঁপিয়ে পড়ে তারা অমানসিক নির্যাতন চালায় এবং অনেক বাংলাদেশি ভাই তারা আহত হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। আমি বুঝতে পারি না, আমরা প্রতিদিন আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে আমরা গর্ব করি, কিন্তু এই বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে যারা দিনের পর দিন, বছরের পর বছর ধরে বিদেশে, বাংলাদেশ থেকে বহু দূরে বিদেশে থেকে মেহনত করে বাংলাদেশে টাকা পাঠাচ্ছেন, অর্থ পাঠাচ্ছেন এবং যাদের টাকায়, যাদের অর্থে আমাদের বৈদেশিক মুদ্রার তহবিল দিনে দিনে বাড়ছে, আজকে সেই বাংলাদেশি প্রবাসীদের উপর আমাদের দূতাবাসের আমন্ত্রণে লেবাননের পুলিশ বাহিনী এই নির্মম নিষ্ঠুর নির্যাতন তারা চালিয়েছে, এটি ভাবতেও কষ্ট হয়। সরকারের তরফ থেকে এর আগে জানানো হয়েছিল যে সরকার নিজ দায়িত্বে বিনা খরচে লেবাননে আটকে পড়া বাংলাদেশিদেরকে দেশে ফিরিয়ে নিয়ে আসবেন। হঠাৎ করে এই সিদ্ধান্ত বদলে গেল কেন বলা হচ্ছে যে $400 দিয়ে অথবা 1,40,000 লিরা জমা দিয়েই কেবলমাত্র বাংলাদেশে ফিরে আসা যাবে, অন্যথায় যাবে না। আমি সরকারকে অনুরোধ করে বলতে চাই যে আজকে যারা লেবাননের এই যুদ্ধ পরিস্থিতিতে, এই ভয়াবহ পরিস্থিতির শিকার হয়ে যারা কর্মহীন হয়ে পড়েছেন এবং যারা আজকে খাবার জোগাড় করতে আজকে অসমর্থ হয়ে পড়ছেন, এমনকি ডাস্টবিন থেকে খাবার সংগ্রহ করে বেঁচে থাকার চেষ্টা করছেন, আজকে সেই অসহায়
অসহায় বাংলাদেশি ভাইদেরকে আজকে সরকারের দায়িত্ব হচ্ছে আজকে বিনা খরচে আজকে তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা এবং এই মানবেতর দুঃসহ অসহনীয় জীবনের হাত থেকে তাদেরকে মুক্তি দেওয়া, তাদেরকে বাঁচানো। আমি আজকে সরকার দলীয় একজন এমপি এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আমি তার মাধ্যমে আমি অনুরোধ করব আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে, আমাদের প্রবাসী মন্ত্রণালয়কে এবং বিশেষ করে সরকারের সর্বোচ্চ পদে যিনি আসেন তা আমি সরকারের প্রধানমন্ত্রীকে আমি মাননীয় এমপির মাধ্যমে আমি অনুরোধ করতে চাই, এই বলে যে আজকে লেবাননে যেই মানবিক বিপর্যয়ের শিকার হয়েছেন আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা, এই মানবিক বিপর্যয়ের কথা বিবেচনায় নিয়ে তাদেরকে কাল বিলম্ব না করে বাংলাদেশে পরিবার পরিজনের মাঝে তারা যেন ফিরে আসতে পারেন এবং সুস্থ স্বাভাবিক জীবনে তারা যেন আপনার ফিরতে পারেন, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকে সারা বিশ্ব আমরা করোনা মহাদুর্যোগের মধ্যে আমরা আছি। করোনার দুর্যোগ কমছে না, এই দুর্যোগ বেড়েই চলছে। আক্রান্তের সংখ্যা, মৃত্যুর সংখ্যা, মৃত্যুর মিছিল আমাদের দেশে, সারা দুনিয়ায়, সারা বিশ্বে বেড়েই চলেছে। আজকে ইউরোপ আমেরিকার অবস্থা ভয়াবহ। আজকে আমার আগে যুক্তরাজ্য প্রবাসী ডাক্তার জিন্না, উনি ওনার আলোচনায় যুক্তরাজ্যের সর্বশেষ পরিস্থিতি সেটা উল্লেখ করেছেন এবং করোনা ভাইরাস তার রূপ পরিবর্তন করে আরো কতটা দ্রুত গতিতে, কতটা আগ্রাসী ভাবে এটা সংক্রমণ ঘটাচ্ছে সেটাও উনি ওনার বক্তব্যে তুলে ধরেছেন। বাংলাদেশে আমরা যারা বসবাস করি, আমরাও বাংলাদেশে আমাদের উদ্বেগ উৎকণ্ঠা, আমাদের উদ্বেগ উৎকণ্ঠার শেষ নেই। উদ্বেগ উৎকণ্ঠা দিনে দিনে বাড়ছে। আমরা প্রতিদিনই লক্ষ্য করব, বিশেষ করে সাম্প্রতিক সময়গুলোতে, যে প্রতিদিনই আপনার 30 থেকে 40 জন সরকারি হিসাব মতো মৃত্যুবরণ করছে এবং প্রতিদিনই সীমিত টেস্টের মধ্যেও আপনার আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আজকে এ কথা বলতেই হবে যে সরকারি হিসেবের বাইরে সারা বাংলাদেশে প্রতিদিনই করোনায় আক্রান্ত হয়ে আরো অনেক বেশি সংখ্যক রোগী তারা মৃত্যুবরণ করছেন এবং প্রতিদিনই সারা বাংলাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা সরকারি হিসেবের চেয়ে অনেক অনেক বাড়ছে, অনেক বৃদ্ধি পাচ্ছে। আমরা জানি যে বাংলাদেশে পর্যাপ্ত সংখ্যায় টেস্ট হচ্ছে না, পর্যাপ্ত সংখ্যক মানুষকে টেস্টের আওতায় আনা যাচ্ছে না। মানুষ টেস্টে আগ্রহ হারিয়ে ফেলেছে এবং সরকারিভাবে মানুষকে, পর্যাপ্ত সংখ্যক মানুষকে টেস্টের আওতায় আনার জন্য যেই উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন, যে প্রচেষ্টা গ্রহণ করা প্রয়োজন, সেটিও গ্রহণ করা হচ্ছে বলে আমার মনে হয় না। বাংলাদেশে আপনি লক্ষ্য করবেন, আমরা লক্ষ্য করব, সবকিছুই স্বাভাবিক নিয়মে চলছে। অফিস আদালত, কল কারখানা, হাট বাজার, দোকানপাট সবকিছুই স্বাভাবিক নিয়মে চলছে। কেবল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠান আমরা খুলে দিতে পারছি না।
শিক্ষা প্রতিষ্ঠান খুলে না দেওয়ার কারণে আমাদের শিক্ষা ব্যবস্থায়ও আপনার একটা বিপর্যয়ের মধ্যে পড়েছে। কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কিভাবে খুলে দেওয়া যায়, খুলে দেওয়া যাবে কিনা, গেলে কিভাবে খুলে দেওয়া যাবে, এই বিষয়ে এর সঙ্গে জড়িত বিশেষজ্ঞদের মতামত নিয়ে, পরামর্শ নিয়ে, বিদেশ থেকে প্রয়োজনীয় অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ বিষয়েও কিন্তু গুরুত্ব সহকারে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। একই সাথে আজকে এই করোনা কালে আমরা বাংলাদেশে যেন আজকে করোনার সংক্রমণ বৃদ্ধি না পায়, আক্রান্তের সংখ্যা বৃদ্ধি না পায়, করোনায় মৃত্যুর সংখ্যা বৃদ্ধি না পায়, তার জন্যে আজকে সরকারের তরফ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্বের নিয়ম মেনে চলা, এবং এই জায়গাটাতে সরকারের তরফ থেকে কঠোরভাবে এই সামাজিক দূরত্বের বিষয়টি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি কঠোরভাবে বাস্তবায়ন করার কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না। একই সাথে বাংলাদেশের সকল সচেতন মানুষকেই, সকল দল মতের মানুষকেই কিন্তু আজকে এই করোনার দ্বিতীয় দফা বিপদ থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করবার জন্য, করোনার সংক্রমণ ঠেকাবার জন্য, করোনায় মৃত্যুর হার রোধ করবার জন্য আজকে কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা, প্রয়োজনীয় পদক্ষেপ কিন্তু সকলকেই, দল মত নির্বিশেষে সকলকে কিন্তু গ্রহণ করতে হবে। একই সাথে করোনার ভ্যাকসিন, যে ভ্যাকসিন ইতিমধ্যে যুক্তরাজ্যে প্রয়োগ শুরু হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রয়োগ শুরু হয়েছে, আপনার ফাইজারের ভ্যাকসিন, মডার্নার ভ্যাকসিন অনুমোদন লাভের পর যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে এই দুটি ভ্যাকসিনের প্রয়োগ শুরু হয়েছে। আমাদের সরকারের তরফ থেকে বলা হচ্ছে আগামী জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যেই বাংলাদেশে করোনার ভ্যাকসিন এটি আসতে শুরু করবে, এবং আজকেই বলা হয়েছে সরকারের উচ্চ পর্যায়ের আমাদের ব্যক্তির তরফ থেকে যে আগামী জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যেই প্রায় 3 কোটি মানুষকে, আপনার প্রায় 1.5 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্ভবপর হবে, এবং আগামী জুন জুলাই মাসের মধ্যে আরো 3 কোটি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা যাবে। আমি প্রশ্ন করে বলতে চাই যে কোত্থেকে ভ্যাকসিন আসবে, কার ভ্যাকসিন বাংলাদেশে আসবে? আমরা সবাই জানি যে ইন্ডিয়াতে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, যারা আপনার অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে যারা কাজ শুরু করেছে এবং যারা উৎপাদনও শুরু করেছে, এখনো পর্যন্ত অক্সফোর্ডের ভ্যাকসিন কিন্তু আপনার কোথাও কিন্তু অনুমোদন লাভ করে নাই। যে ভ্যাকসিনটি এখনো পর্যন্ত অনুমোদন লাভই করলো না, সেই ভ্যাকসিন আপনার বাংলাদেশে জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে কিভাবে আসবে এবং সেই ভ্যাকসিন কিভাবে সংগৃহীত হবে, সেই ভ্যাকসিন কিভাবে সংরক্ষণ করা হবে, সেই ভ্যাকসিন কিভাবে প্রান্তিক লেভেলে পৌঁছে দেওয়া হবে, প্রান্তিক লেভেলে প্রয়োগ করা হবে, এই সবকিছু নিয়েই কিন্তু একটা ধোঁয়াশা, সবকিছু নিয়েই কিন্তু একটা সন্দেহ, অবিশ্বাসের দোলাচলে কিন্তু আমরা কিন্তু আছি। একই সাথে একটি কথা মনে করিয়ে দিতে চাই, ইউরোপীয় ইউনিয়ন যে ভ্যাকসিন, আপনার ফাইজারের যে ভ্যাকসিন $2.50 তারা ক্রয় করলো, সেই ভ্যাকসিন কেন ভ্যাকসিনকোর মাধ্যমে $5 বাংলাদেশ ক্রয় করলো? এইটা একটা বড় প্রশ্ন আজকে আমাদের গোটা জাতির। এই প্রশ্নের জবাব সরকারের কাছে, সরকারে যারা আছেন তাদের কাছে আমাদের আছে, থাকবে। এই প্রশ্নের জবাব আমরা চাই। কেন এই বাড়তি মূল্যে আপনার সরকার দলীয়, আপনার এমপি, সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টার কোম্পানি ভ্যাকসিনকোর মাধ্যমে আপনার সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সাথে চুক্তি করে এই বাড়তি মূল্যে ভ্যাকসিন কিনে কেন শত শত কোটি টাকা বাংলাদেশের মানুষের কষ্টার্জিত আপনার তহবিলের শত শত কোটি টাকা কেন গচ্চা দিতে হবে? কেন ভ্যাকসিনকোর কাছে কিংবা আপনার এই সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার কাছে
এই বিপুল অঙ্কের টাকা আজকে তাদের পকেটে তুলে দেওয়া হবে, এই প্রশ্ন আজকে আমাদের সকলের, গোটা জাতির, গোটা দেশবাসীর। আমরা সবিনয়ের সাথে বলতে চাই, আমাদের জাহাঙ্গীর ভাই যে কথাটি বলেছেন, ভ্যাকসিন আসবে, আজকে আসুক অথবা জানুয়ারিতে আসুক, ফেব্রুয়ারিতে আসুক অথবা জুন জুলাই আসুক, এই ভ্যাকসিন নিয়ে যেন আপনার শাহেদ করিম যে কেলেঙ্কারি করেছে, ডাক্তার সাবরিনা যে কেলেঙ্কারি করেছে টেস্ট নিয়ে, টেস্টের রিপোর্ট নিয়ে, সেই কেলেঙ্কারির মুখোমুখি যেন আমরা না হই। আমরা যেন আরেকবার শাহেদ করিমের মতো, ডাক্তার সাবরিনার মতো বাটপারদের কবলে আমাদের ভ্যাকসিন নিয়ে সেই কথাটি বলে ভ্যাকসিন আসুক এবং ত্বরিত আসুক, এবং সেই ভ্যাকসিন যেন যথাযথ নিয়ম অনুসরণ করে সংরক্ষণ করা যায়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে যেন সারা বাংলাদেশে অগ্রাধিকারের তালিকা তৈরি করে ভ্যাকসিন বিতরণ করা, ভ্যাকসিন প্রয়োগ করা হয়, সেই কথাটি বলেই আমি এই পর্যায়ে আমার আলোচনা শেষ করতে চাই। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ বাবুল ভাই, আপনি যে কথা বললেন, আমরা দেখছি যে শাহেদ শারমিন আজকে গ্রেপ্তার হয়েছে, জেলে তাদের বিচার কার্য চলছে। আমি যাবো আমাদের মাননীয় সংসদ সদস্য, ছাত্রলীগের সাবেক নেত্রী এবং যুব মহিলা লীগের সাবেক নেত্রী সৈয়দা রুবিনা আক্তার মীরা আপার কাছে যাবো। মীরা আপা, যে অনেকগুলা প্রশ্ন তুললেন আমাদের বিএনপির মুসলিম বাউল ভাই, কি বলবেন প্লিজ? আসসালামু আলাইকুম দাদা। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার আজকে প্রবাস দর্পণ সংলাপে যারা আমার সাথে অন্যান্য দলের এবং বিশেষজ্ঞ ক্ষেত্রের বিশেষজ্ঞবৃন্দ এবং আপনার যে দর্শক শ্রোতা রয়েছে দেশ এবং দেশের বাইরে, সকলকে জানাই এই মুজিব বর্ষে মুজিবের শুভেচ্ছা, এবং করোনাকালীন সময়ে আমি সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি কথা বলতে চাচ্ছি। সেটি হলো, প্রথমে আমি একটু লেবানন প্রসঙ্গে আসি। এখানে কিন্তু আমার এখানে শাহরিয়ার ভাই, এখানে বাবলু ভাই, এখানে ডাক্তার জিন্না ভাই, তারপরে এখানে আমাদের যে জাহাঙ্গীর ভাই, যারাই কথা বলেছেন সকলেই কিন্তু একটা বিষয়ে একমত, যে করোনা পরিস্থিতি সারা বিশ্বব্যাপী খুবই খারাপ এবং মন্দার কবলে সারা বিশ্ব। অনেক বড় বড় প্রভাবশালী দেশও কিন্তু মুখ থুবড়ে পড়েছে। সেখানে আমাদের প্রবাসী তো দূরের কথা, তাদের নিজেদের লোকদেরই কাজ নেই। সেখানে অনেক জায়গায় চলছে আপনার চুরিও, এখন মানুষ চুরি করেও খাচ্ছে, কেউ কোথাও এগুলিও শোনা যাচ্ছে। কিন্তু ইন্টারনেটের সমস্যা হচ্ছে। রুমিনা আপা কি শুনতে পাচ্ছেন? ইন্টারনেটের সমস্যা হচ্ছে, রুবিনা আপা সম্ভবত ইন্টারনেটের সমস্যা হচ্ছে। জাহাঙ্গীর ভাইয়ের কথা কিন্তু শেষ করতে পারছিলেন না, ওই জন্য আমি একটু জাহাঙ্গীর ভাইয়ের কাছে যাবো। জাহাঙ্গীর ভাই একটু সংক্ষিপ্ত করতে হবে। রুবিনা আপা এর মধ্যে চলে আসেন একটু, সম্ভবত ইন্টারনেটের সমস্যা। জি জাহাঙ্গীর ভাই। শ্রদ্ধা আলোচক বিন্দু, আমি যে কথাটা, আমি অনেকগুলো কথা বলে ফেলছি, আমি এখন শিক্ষার জায়গাটাতে আসি। শিক্ষার জায়গাতে যেটা বড় ক্রাইসিস, সেটা হচ্ছে শিক্ষাটা হচ্ছে আমাদের তো একটা এই স্বাস্থ্যের পরে অর্থনীতির পরে শিক্ষাটা একটা বড় ধরনের সংকটের মধ্যে পড়ছে। এখন এই জায়গাটা থেকে বেরিয়ে আসার জন্য আমরা কিন্তু গত মে মাস থেকেই বলতেছিলাম যে এটা ক্রাশ প্রোগ্রাম, আমাদের এটা বের করা দরকার। এই যে যেরকম আমাদের ভ্যাকসিন নিয়ে করা হচ্ছে, যেরকম আমাদের অর্থনীতি পুনরুদ্ধারের জন্য কাজ করা হচ্ছে, শিক্ষার ক্ষেত্রে করা হচ্ছে না সেটা আমি বলি না, কিন্তু যেটা করা হচ্ছে সেটাতে কিন্তু এই আমাদের যে বিপর্যয়, সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো কিনা এটা কিন্তু খুব সন্দেহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি বিশেষ করে টিনেজার যেসব শিক্ষার্থীরা আছে তারা কিন্তু এক ধরনের একদম বখাটে পর্যায়ে পরিণত হয়ে যাচ্ছে, কারণ তারা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত হচ্ছে না। আমাদের যে পদ্ধতিগুলো দিয়ে শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের টেলিভিশন, অনলাইন পদ্ধতিতে, অথবা এই রেডিও,
এইরকম মাধ্যমে বিভিন্ন মাধ্যমে চেষ্টা করা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে এটার পরিসংখ্যান নিয়ে দেখা যাচ্ছে যে এটা কোনো অবস্থায় 20% উপরে নয় এটার সাথে যুক্ত শিক্ষার্থীরা। আর বাকি শিক্ষার্থীগুলো কিন্তু তারা শিক্ষা প্রতিষ্ঠানেও যাচ্ছে না, ঘরেও তাদেরকে বসায় রাখা যাচ্ছে না, এইরকম একটা পর্যায়ে তারা আসলে বাউন্ডারি পজিশনে পড়ে যাচ্ছে, বিশেষ করে টিনেজার যারা আছে। এই ক্রাইসিস থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু পথ খোঁজার আমাদের দেশে কিন্তু এখন বাস্তবিক পজিশনে আমাদের দেশে একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া আর কোনো জায়গায় কোনো জিনিস বন্ধ নাই। আমাদের দেশে কওমি মাদ্রাসাগুলো খোলা, শিক্ষা প্রতিষ্ঠানেরও কিছু কিছু জায়গাগুলো যদি বিবেচনা করে তাহলে এটা কিন্তু খোলা রেখেছে, কিন্তু এই জায়গাগুলো বিবেচনা প্রতিবার এই দিন যখন শেষ হয় সেদিন অথবা তার পরের দিন আরেক মাস বা 15 দিন বর্ধিত করার একটা পর্যায়ে অলরেডি আমাদের জানুয়ারি। জাহাঙ্গীর ভাই আবার আসবো আপনার কাছে। জাহাঙ্গীর ভাই আমরা আসবো আপনার কাছে, আসলে আমরা শিক্ষা নিয়ে আবার দ্বিতীয় পর্যায়ে কথা বলবো। আমি যাবো আমাদের মাননীয় সংসদ সদস্য যিনি একটু ইন্টারনেটের সংযোগ মানে বিচ্ছিন্ন হয়ে গেছে ইন্টারনেটের কারণে। রুবিনা আপা একটু কাইন্ডলি আনমিউট করতে হবে, আপনার বক্তব্যটা একটু বলেন প্লিজ। যেটা আমি বলছিলাম, লেবাননের আব্দুল করিম ভাই উনি কিন্তু খুব ক্ষেপে গেলেন, ঠিক আছে, ক্ষেপে গেলেন। লেবাননের দূতাবাসের যোগ সদস্যে তাদের যে দূতাবাসের বিরুদ্ধে তাদের যে মানববন্ধন ছিল সেটিতে লেবাননি পুলিশরা সেখানে তাদেরকে অত্যাচার করেছে বা নির্যাতন করেছে, কিংবা তাদের সেই মানববন্ধন হতে দেয়নি, এরকম একটা ব্যাপার। এখন এই আমাদের সারা বিশ্বের যে পরিস্থিতি, সেখানে দেশের অবস্থা ঠিক রাখার পরে লেবাননে কি হচ্ছে অতটা তো সরকারের পক্ষে জানাও সম্ভব না, কিংবা বাংলাদেশ সরকারের কথা মতো লেবাননের পুলিশ চলেও না, ঠিক না? ওখানে আসলে তারা আন্দোলন করতে গিয়ে ওই দেশের আইন কতটা মানে ভঙ্গ করেছে সেটি দেখার ব্যাপার। সেই সূত্র ধরে লেবাননের পুলিশ তাদের উপরে চড়াও হয়েছে। এখানে বাংলাদেশ সরকারের কোনো ভূমিকা থাকতে পারে বলে আমি জানি না। এরপরে আপনারা খুব ক্ষিপ্ত দেখেন ভাই, এই এই যে আমাদের বাবুল ভাই কিছু কথা বলে গেলেন, অনেক ভালো ভালো কথা বলেছেন, পাশাপাশি আরো কিছু কথা বলেছেন যে কথাগুলি প্রসঙ্গে আমি বলবো। এবং আমাদের যে একই সাথে উত্তরটা আমি দিতে চাই, জাহাঙ্গীর ভাই যে শিক্ষক নেতা অধ্যক্ষ জাহাঙ্গীর ভাই, তিনিও শিক্ষা নিয়ে কথা বলেছেন। আমি আপনাদেরকে একটা কথা বলবো ভাই, সেটি হলো আমাদের মৌলিক চাহিদা কি? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, তারপর চিকিৎসা। শিক্ষা হলো 4 নম্বরে, আগে অন্ন, বস্ত্র, তারপরে বাসস্থান। আসলে বাসস্থান তো আমাদের মোটামুটি সবারই আছে। এই আপৎকালীন সময় আমাদের মূল প্রয়োজন অন্ন আর বস্ত্রটা, ঠিক না? বিশেষ করে অন্ন, মানুষ যেন না খেয়ে না মরে, সেই দিকটা আমাদের বেশি দৃষ্টি রাখতে হবে। এখন আপনারা বলতেছেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যায় কিনা, এগুলো দেখা উচিত। আপনি দেখেন ইংল্যান্ডে কিন্তু মোটামুটি একটা ভালো অবস্থায় চলে এসেছিল, তারা করলো কি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিল, খুলে দেওয়ার পরে এখন কিন্তু তাদের অবস্থা এখন আবার নাজুক হয়ে গেছে। লস এঞ্জেলেসে আমাদের একটা ভাই থাকেন, উনি বাংলাদেশ থেকে চলে গেলেন জুলাইয়ের ফার্স্ট উইকে আমেরিকা, ওখানে ওনার বাচ্চাদেরকে ভর্তি করেছেন, বাচ্চারা ক্লাস শুরু করেছে। এখন নাকি সেখানে স্কুল খুলে দেওয়ার পরে মানে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরে এখন নাকি ডেইলি 4000 লোক মারা যাচ্ছে, অবস্থা খুবই খারাপ। এবং 3-4 দিন আবারও লকডাউন শুরু হয়ে গেছে লস এঞ্জেলেসে। তো আমরা তো বহির্বিশ্বের সাথে ইন্টারনেটের মাধ্যমে আমরা কানেক্ট আছি, আমরা দেখছি। তাহলে এবং আমাকে ওখানে বলা হচ্ছে ওখান থেকে যে ওদের নাকি মেডিকেলে সিটি না ভর্তি যে করবে। তাহলে আপনারা বোঝেন আমাদের সীমিত আয়ের দেশ, আমাদের প্রত্যেকটা জিনিস সীমিত মানুষের তুলনায়, সেখানে যদি আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়, আরে ভাই 2টা বছর আমার বাচ্চারও পড়াশোনা বন্ধ, 2 বাচ্চার, আমার 2টা বাচ্চা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, একটা সেকেন্ড ইয়ারে পড়ে। আমি বলছি 2 বছর পড়তে হবে না, 2-3 বছর পরে পড়াশোনা করে আল্লাহ বাঁচাই রাখলে, আগে বাঁচো ভাই, বাচ্চারা আগে বাঁচুক না ভাই। বাচ্চাদেরকে আমরা অভিভাবক হিসেবে তাদেরকে বুঝাই, বাসায় তাদেরকে সময় দেয়, কারণ আমরা সকলেই কাজ কাম করি, বাচ্চাদেরকে আমরা আসলে সময় দিতে পারি না, সেই সময়টা আমরা দেই না। বাচ্চাদেরকে বুঝাই আমার এত কষ্টের বাচ্চা, সে শুধুমাত্র পড়তে যাওয়ার কারণে যদি ইনফেক্টেড হয়ে মারা যায়, এই দুঃখ আমি কোথায় রাখবো? এই বোধোদয়টুকু তো আমাদের প্রত্যেকটা বাবা মায়ের অভিভাবকের থাকা উচিত। আমি এইটুকু বুঝি যে আমার সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন যে আসলে আগে মানুষের জীবন বাঁচবে, তারপরে জীবন বেঁচে থাকলে মানুষ শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, সেটি সঠিক সিদ্ধান্ত সরকার নিয়েছেন। কারণ আমরা বিশ্বের অন্যান্য দেশে দেখলাম
শিক্ষা প্রতিষ্ঠান খোলায় সেখানের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর একটা জিনিস আমি বলবো বাবলু ভাই, জাহাঙ্গীর ভাই, শাহরিয়ার ভাই আপনাদেরকে, সেটি হলো দেখেন আমি তো অ্যাডভোকেট, মানে কর্মজীবী নারী, সেই হিসেবে কাজ করে খেতে হয়। কাজ না করলে কিন্তু মানে বাসার হাড়ি জ্বলবে না, এটাই সত্য। আমার হাজবেন্ড অসুস্থ, আমি ইনশাল্লাহ 2টো মাস্ক পরি, একটা শুধু 2টো মাস্ক পরি। খুব মানে যেভাবে সরকার বিধিনিষেধ আরোপ করেছেন যে কাজগুলি করলে আসলে আমরা করোনা মুক্ত থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো, আমি সে কাজগুলি করি ইনশাল্লাহ। বাট 90% লোক তারা মাস্ক পরবে না। মাস্ক পরবে না, কিসের মাস্ক পরবে? মাস্ক পরেই না, ভুলে গেছি। থুতুনিতে তারা, দাড়িতে থুতুনিতে তারা মাস্ক ঝুলিয়ে ঘুরছে। ধরেন নর্মাল সময় আমরা 10 জন মানুষ একটা লিফটে উঠলাম, ঠিক আছে। এখন যদি বলি ভাই 5 জন উঠেন, 5 জন দাঁড়ান, 5 জন আবার উঠবে, তখন টেনে মারতে আসে। আপনার সমস্যা কি? আপনি দাঁড়িয়ে থাকেন, যখন একা পাবেন তখন উঠবেন। কি আশ্চর্য মানুষের ব্যবহার! চলতে গিয়ে মানুষের ব্যবহার এরকম দেখছেন। ভাই 5 মিনিটের জন্য কি আপনার জীবনটা অনেক বেশি প্রয়োজনীয় না? এত তুচ্ছ আপনার জীবন? আমি প্রায় প্রতিদিনই তর্ক করছি এটা নিয়ে, এবং সবাইকে আমি বলছি আমার মধ্য থেকে, আমার মুখ থেকে আমি সারাক্ষণই বলছি যে ভাই প্লিজ মাস্কটা পরেন। সরকার তো এসে আপনার মাস্ক আপনাকে পরায় আপনার সাথে ঘুরতে পারবে না। আপনার পরিবারের যে সুরক্ষা সেটা আপনাকেই দিতে হবে। সুতরাং প্লিজ মাস্কটা পরেন। এখন যদি যে বিধিনিষেধ যেভাবে সরকার করে দিয়েছে সেটি যদি আসলে আমরা মেনে চলতাম, তাহলে কিন্তু আমাদের এই যে এতটা মৃত্যু হতো না, সংক্রমণের সংখ্যা এতটা বাড়তো না। আমরা হেলাফেলা করি, আমরা কিচ্ছু আমরা এই করি না। এটা শুধু আমাদের বাঙালিদের যে দোষ তা না। আমি এই যে আমেরিকা আর লন্ডনের কথা বলি, রেগুলার অস্ট্রেলিয়াতে মানুষ এতটা কেয়ারলেস। এই যে আপৎকালীন এই যে একটা প্রাকৃতিক সমস্যা আল্লাহর পক্ষ থেকে এসছে, সেটি আমরা কেউ ঝালাই করি না। যে আমাদেরকে সতর্কভাবে চলার জন্যই আসলে প্রকৃতি আমাদেরকে এই শাস্তিটা দিয়েছে। আমরা একটু সতর্কভাবে চলি না, আমরা চলছি না, সে কেয়ারলেস ভাবে চলছি। যারা আমরা কেয়ারলেস ভাবে চলছি তারা কিন্তু এই ইনফেক্টেড হয়ে যাচ্ছি কোনো না কোনো ভাবে। আর যারা আসলে আমরা একটু বেশি সতর্কভাবে চলছি, তারা এখনো আল্লাহ চাহে তো ভালো আছি। এবং সতর্কতার ঊর্ধ্বে আর কিছুই নেই এই সংক্রমণ থেকে বাঁচার জন্য। আর টিকা নিয়ে যে কথাগুলি আমাকে এই যে জিন্না ভাই বললেন, ডাক্তার জিন্না ভাই বললেন, কিংবা আমাদের আরো বাবলু ভাই বললেন, টিকা নিয়ে আসলে আমি একজন সাধারণ মানের ছাত্রী ছিলাম। আমি মেডিকেল লাইনের পড়াশোনা না, কিংবা আমি স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কে স্থায়ী কমিটিরও না, কিংবা আমি প্রবাসী কল্যাণ কিংবা ফরেন মিনিস্ট্রিও না যে আমি সব ব্যাপারগুলি জানবো। তবে হ্যাঁ, আমি আসলে সকলের প্রয়োজনে মন্ত্রীদের সাথে বা মন্ত্রণালয়ে ফোন করে করে আমি জানার চেষ্টা করি, তাদেরকে একটা আউটপুট দেওয়ার চেষ্টা করি যে আমি আপনাদের সাথে যে কথাগুলি বললাম কোন জিনিসটা ভালো হবে সেইটুকু আমি দেই। এবং আমি বাবলু ভাইয়ের যে কথাগুলি, সেই কথাগুলি আসলে আমি আমার পক্ষ থেকে যতটুকু জানানো সম্ভব আমি জানিয়ে দিব। তবে সবকিছুর আমাদের একটু ধৈর্য সহকারে আমাদের একটু ওয়াচ করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে সবকিছু। এবং আমরা যদি আসলে সকলে মিলে কোঅপারেটিভ হই, এখানে কোনো দলমত না, এখানে শুধু মানুষ, আল্লাহর সৃষ্টি জীব আমরা মানুষ। আমাদেরকে যেই অদৃশ্য শক্তির মানে শত্রুর সাথে আমাদের যে যুদ্ধ করতে হচ্ছে, সেই যুদ্ধে টিকে থাকার জন্য সকলকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, ধৈর্য সহকারে, সতর্কতার সাথে। এটি আমাদের এখন মূল বিবেচ্য বিষয়। এই এই মানে মন্দা থেকে কাটিয়ে ওঠার পরে আমরা আবার দলবাজি করব ইনশাল্লাহ, সকলে মিলে যার যার অবস্থান থেকে। এটি আমার সকলের কাছে বলার আছে। এবং আমি আসলে আমার লেভেল থেকে যতটুকু সম্ভব আপনাদের মধ্যে কথা বলে আমি সেইটুকু জানানোর চেষ্টা করি। আর আরেকটা কথা আমি জানার চেষ্টা করব যে যদি মন্ত্রী মহোদয় এরকম কোনো সিদ্ধান্ত দিয়ে থাকেন যে আটকে পড়া লেবাননে আটকে পড়া বাংলাদেশে যারা রয়েছেন তাদেরকে সরকারি খরচে দেশে ফিরিয়ে আনতে হবে, সেখানে কি কারণে দূতাবাসগুলি পুনর্বার তারা নোটিশ জারি করে কিংবা প্রজ্ঞাপন জারি করে যে এদের নিজ খরচে আসতে হবে। সুতরাং এটি নিয়ে আমি কথা বলবো এবং আমি রূপকদাকেও ইনশাল্লাহ জানিয়ে দিতে পারবো আসলে বিষয়টা কি। আমি 2জন মন্ত্রীর সাথে কথা বলবো, আমি পররাষ্ট্রমন্ত্রী মোমেন ভাই এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান ভাইয়ের সাথে 2জনের সাথে কথা বলে আমি বিষয়টি জানার চেষ্টা করবো এবং আপনাদের জানানোর চেষ্টা করবো। কোনো সমস্যা থাকলে এটিও সমাধান হবে। আমি আমার বিমান মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির গত 3 তারিখের মিটিং এ আমি তাদেরকে জানিয়েছিলাম, তারা বলেছে
যে আমাদের নেক্সট মিটিং এ এই 3 মন্ত্রণালয়ের যে মাননীয় সচিব বর্গ আছে তাদেরকে আমাদের কল করে করবেন, এবং আমরা আসলে এই এই যে আমাদের যে আটকে পড়া বাংলাদেশে যারা আটকে পড়ে আছে, তাদের কর্মস্থলে ফিরতে পারছে না, তারা চাইলে ফিরতে পারে বাংলাদেশ সরকার উদ্যোগ নিলে, কিংবা এই যে লেবাননে যারা আটকে আছে, না খেয়ে থাকছে, সরকার চাইলে তাদেরকে দেশে ফিরিয়ে আনতে পারে। এইসব বিষয় নিয়ে কথা বলার জন্য নেক্সট মিটিং এ সম্ভবত আমাদের এই 3 মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র, প্রবাসী এবং ফরেন মিনিস্ট্রি 3টা মন্ত্রণালয়ের মাননীয় সচিব বর্গ আমাদের সাথে মিটিং করবেন সম্ভবত। এটি নিয়ে কথা হবে এবং আমি আপনাদেরকে ইনশাল্লাহ এটি সম্পর্কে আউটপুট দিতে পারবো। তবে আসলে টিকা কোন দেশ থেকে আসবে, কখন আসতে পারবে, আপনারা যা শুনেন আমিও শুনি। এই যে জিন্না ভাইরা যারা কাজ করছেন টিকা নিয়ে, আমরা মনে করি তারা সরকারের সাথে ভালো একটা পরামর্শ তারা সরকারকে দিবেন। এবং আমার মনে হচ্ছে এই যে ভ্যাকসিনকোর মাধ্যমে যে টিকাটা আসছে, এটি আসলে আমি শুনেছি আরো 4-5 মাস আগে এদের সাথে আমাদের একটা চুক্তি হয়েছিল। সম্ভবত সেই চুক্তির জন্য এখন কোন টিকাটা আগে আসবে কোন টিকাটা পরে আসবে সেটি কিন্তু কেউ বলতে পারেনি তখন। সেই সময় কিন্তু এই চুক্তিটা হয়েছিল। এখন চুক্তিটা হয়ে যাওয়ার পরে এখন দেখা গেল যে এর আগে অন্যান্য কোম্পানিগুলি করে ফেলছে বা অন্যান্য দেশ করে ফেলছে, কিন্তু সেই সময় কিন্তু এটা আমরা বুঝতে পারিনি আসলে এই দেশ, এই সরকার, যে কোন কোম্পানি, বিশ্বের কেউ বলতে পারেনি কোন কোম্পানিটা আগে আসবে। আমরা সহজে পাওয়া যাবে সেই সূত্র ধরেই কিন্তু আমাদের সরকার ভ্যাকসিনকোর মাধ্যমে সাথে আমাদের চুক্তিটা করেছিল, যেটা এখন আসলে সেই চুক্তি থেকে আমাদের পেছনে ফেরার কোনো স্কোপ নেই। তাহলে আমাদের বিশাল অঙ্কের একটা ড্যামারেজ দিতে হবে, কারণ ওরা অলরেডি ইসে চলে গেছে, প্রোডাক্ট প্রস্তুতিতে চলে গেছে। সুতরাং তারপরে দেখা যাক আপনারা যারা যে জিন্না ভাই রয়েছেন ডাক্তার, আপনারা যে বিশেষজ্ঞরা কাজ করছেন, আমরা মনে করি যে আসলে আমরা আমাদের লেভেল থেকে তো আমরা অতটা বুঝবো না টেকনিক্যালি সেগুলি, যেটা আপনারা বুঝবেন। আপনারা চাইলে সরকার প্রধানের সাথে, আমি মনে করব যে আপনারা আমাদের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে আপনারা কথা বললে সম্ভবত এটি একটা সুন্দর একটি সমাধান হতে পারে। ধন্যবাদ রুবিনা আপা। আমরা এই কারণে আমরা এই প্রোগ্রাম গুলাতে আমরা বিশেষজ্ঞ রাখি। আমরা 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 জানি আপনি বিশেষ করে প্রবাসী নিয়ে আপনি অনেক কাজ করেন, আপনি বিভিন্ন মন্ত্রণালয়ে যান, টেলিফোনে যোগাযোগ করেন। আমি একটু আপনার ইনফরমেশন একটু আমি দিতে চাই, যেটা হচ্ছে গত 18 তারিখ প্রবাসী কল্যাণ মন্ত্রী উনি সংবাদ সম্মেলন করে এই ঘোষণাটা দিয়েছেন যে লেবানন নাম স্পেসিফিক উল্লেখ করে উনি ঘোষণা দিয়েছেন যে লেবাননের যারা আছেন, যারা আটকে পড়া আছেন তাদেরকে সরকারই করেছে, তাদেরকে ফেরত নেওয়া হবে। এটা মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী উনি ঘোষণা দিয়েছেন এবং এটা সব মিডিয়াতে চলে আসছে। তো আমি এখন যাব, আমাদের সাথে আছেন আমাদের প্রবাস দর্পণ চট্টগ্রাম ব্যুরো প্রধান শাহরিয়ার হাসান। শাহরিয়ার ভাই, একটু যদি আপনি, অনেক দর্শক অনেক প্রশ্ন রেখেছেন, আপনার মতামত প্লিজ। জি, ধন্যবাদ জানাই টুকুলদা। আমি গণী আলোচকদের সবগুলো কথাই বেশ মনোযোগ দিয়ে শুনেছি। একটু মজা করে বলি, কমেন্টস অনেক এসেছে, প্রচুর, কিন্তু কমেন্টস গুলো 3 জনের ভাগ্যে। উপস্থাপক হিসাবে আপনাকে অভিনন্দন জানিয়েছে, শুভেচ্ছা জানিয়েছেন আমাদের সম্মানিত 2 রাজনীতিক, একজন বাংলাদেশ আওয়ামী লীগের এবং আরেকজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, তাদের 2 জনকে অভিনন্দন জানিয়েছেন, আর আমরা বাকি 3 জন বাদ গেলাম। এই অবস্থা হচ্ছে। যাই হোক, একটু মজা করে বললাম, কিছু মনে করবেন না। MA করিম লেবানন থেকে বলেছেন তিনি লেবাননে যে প্রবাসীদের যে সমস্যা হচ্ছে এবং গতকাল বা আজকে যে একটা অঘটন ঘটেছে দূতাবাসের সামনে, সে বিষয়ে কথা বলেছেন। ডাক্তার রফিকুল ইসলাম জিন্না, শ্রদ্ধেয় আলোচক, সম্মানিত আলোচক, যিনি আমাদেরকে খুব চমৎকার ভাবে এই কোভিড-19 পরিস্থিতিতে আমাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ কিংবা সংবাদ আদি জানিয়ে থাকেন এবং আমরা উপকৃত হই। তিনি কোভিড-19 রূপান্তরিত অবস্থা নিয়ে কথা বলেছেন, যেটি ব্রিটেন সহ কয়েকটি দেশে এখন ভয়াবহ আকার ধারণ করেছে। ভ্যাকসিন সম্পর্কিত বিষয়াদি নিয়েও তিনি তথ্যাবলী আমাদেরকে দিয়েছেন এবং এই প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য পরিস্থিতি কেমন হওয়া উচিত বা কি করা যেতে পারে সেই বিষয়ে তিনি আমাদেরকে অবহিত করেছেন। প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর, প্রখ্যাত শিক্ষাবিদ এবং শিক্ষক নেতা, যিনি ভ্যাকসিন এবং দেশে ভ্যাকসিন প্রাপ্তি এবং এর ধরন কি হবে বা হতে যাচ্ছে এ নিয়ে কথা বলেছেন এবং ক্ষেত্র বিশেষে শঙ্কাও প্রকাশ করেছেন। করোনাকালে শিক্ষা কার্যক্রমের সফলতা বিফলতা নিয়ে একটু আলোচনা করেছেন। টিনএজার শিক্ষার্থী, অর্থাৎ যারা কলেজ বা স্কুলে পড়ুয়া, তাদের নিয়ে একটা শঙ্কা প্রকাশ করেছেন, অর্থাৎ পড়ালেখার এই অবস্থায়, অর্থাৎ যেখানে পড়ালেখা এখন হচ্ছে না, ক্লাস হচ্ছে না, সেখানে তারা এক ধরনের উচ্ছন্নে যাচ্ছে। বিষয়টি তিনি আমাদেরকে তার অভিমত জানিয়েছেন। মুস্তাফিজুর রহমান বাবুল, জাতীয়তাবাদী দলের প্রভাবশালী নেতা,
সম্মানিত আলোচক, তিনি লেবানন প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের বিষয়ে সমস্যাগুলি নিয়ে কথা বলেছেন। বাংলাদেশ দূতাবাস কর্তৃক অনৈতিক যে আচরণ সেটি উল্লেখ করেছেন। কোভিড-19 এবং এর নমুনা পরীক্ষায় শ্লথ গতি এই অভিমত জানিয়েছেন। শিক্ষা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। স্বাস্থ্য সুরক্ষায় সরকারের অপর্যাপ্ত উদ্যোগের সমালোচনা করেছেন। ভ্যাকসিন প্রাপ্তিতে সরকারের উদ্যোগ নিয়ে কথা বলেছেন এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভ্যাকসিন বিতরণ করতে হবে এমন একটি প্রস্তাবনা তিনি দিয়েছেন। সৈয়দা রুবিনা আক্তার মীরা মাননীয় সংসদ সদস্য, তিনি লেবাননের দূতাবাসের সামনে প্রবাসীদের মানববন্ধনে পুলিশে লাঠিচার্জে সরকারের কোনো ভূমিকা নেই এমনটি অভিমত করেছেন এবং তিনি জানিয়েছেন যে সে দেশের পুলিশ চলে তাদের সরকারের অধীনে, অতএব সেটি ওভাবে তিনি বোঝাতে চেয়েছেন। করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে কি বিপর্যয় হতে পারে সেই বিষয়ে তিনি একটি অভিমত আমাদেরকে জানিয়েছেন। স্বাস্থ্য সুরক্ষা বা মাস্ক ব্যবহারে দেশের মানুষদের মাঝে যে অসচেতনতা বা অনীহা চলছে এই প্রসঙ্গে তিনি আমাদেরকে জানিয়েছেন। ভ্যাকসিন বা টিকা সম্পর্কে সরকারি পর্যায়ে যথাযথ বিষয়ে তিনি আলোচনা করবেন, কথা বলবেন আশ্বস্ত করেছেন আমাদেরকে। লেবাননে প্রবাসীদের ফিরিয়ে আনার বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী বা মন্ত্রণালয়ের সাথে তিনি কথা বলবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। এটি ছিল আমাদের গুণী আলোচকদের গুরুত্বপূর্ণ আলোচনার সার সংক্ষেপ। আমি খুব সংক্ষেপে একটু বলি। আমি এভাবে বলবো, প্রথমত সমসাময়িক প্রসঙ্গ যেহেতু আসছে, আমি সেখানে লেবানন পরিস্থিতি নিয়ে একটু কথা বলতে চাই, যেহেতু এটি খুব নিকটতম সময়ের একটা বড় ধরনের একটা বিপর্যয় তৈরি হয়েছে এবং সরকারি একটা উদ্যোগ খুব নিকটতম সময়ে ঘোষণা করা হয়েছে এবং সেই প্রেক্ষাপটে যে বিষয়গুলো হচ্ছে আমাদের সম্মানিত আলোচক সবাই হয়তো নিশ্চয়ই জানেন, এবং কতটা জানেন সে বিষয়টা একটু আমি পরিষ্কার করতে চাই যে কতটা জানা বাকি আছে আমাদের। সেটি হচ্ছে কি, লেবাননের পরিস্থিতির হতে সারা মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে আলাদা। আমি কথাগুলো বলার একটা কারণ আছে। কারণ কি, মাননীয় উপস্থাপক জানবেন যে আমি পরপর কয়েকটা অধিবেশনে লেবানন সমস্যা নিয়ে মুখোমুখি হয়েছি এবং গণমাধ্যম কর্মী হিসেবে প্রবাসীদের একটু যোগাযোগ রাখতে গিয়ে আমি একটা ভয়াবহ পরিস্থিতি আঁচ করতে পেরেছি। সেটি হচ্ছে লেবাননটা সম্পূর্ণ মধ্যপ্রাচ্যের আলাদা। কোভিড-19 যে একটা প্রভাব বিস্তার হয়েছে সারা বিশ্বে, সেই প্রভাবের ভেতরে লেবানন পরিস্থিতি আলাদা একটা নতুন একটা বিপর্যয়। শুধু কোভিড-19 না, একটা নতুন একটা বিপর্যয়। সেটার কারণ হচ্ছে সেখানে সরকারের ব্যবস্থা ভেঙে পড়েছে, সেখানে রাজনৈতিক অস্থিরতা, সেখানে সরকারের কাছে রিজার্ভ বলতে কিছু নেই, ডলার বলতে কিছু নেই। আমি খুব সংক্ষেপে শেষ করে এটা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছেন সুস্পষ্টভাবে লেবাননের নাম উল্লেখ করে যে ওই দেশে যারা বিপদগ্রস্ত অবস্থায় আছেন কিংবা যারা দেশে ফিরে আসতে চান, সেখানে থাকা সম্ভব নয়, তাদেরকে বাংলাদেশের সরকার বিনা খরচে অর্থাৎ সরকারি খরচে তাদেরকে দেশে প্রত্যর্পণ করাবেন। এটি তিনি সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, যেটি গণমাধ্যমে অনেক বড় আকারে এই সংবাদটা এসেছে। যার জন্য লেবাননে দুঃখে, দৈন্যতায়, দুর্দশায়, অভাবে, অনটনে, মৃত্যু শোকে লাশ হয়ে পড়ে থাকা মানুষদের পাশাপাশি ওখানে যারা বেঁচে আছেন তারা এই লাশ দেশে পাঠাতে পারছেন না, লাশ পড়ে আছে ওই দেশে। মায়ের জন্য একটা ব্লাউজের কাপড় কিনে পাঠাতে পারছেন না 6 মাস 9 মাস যাবত। এই অবস্থার মধ্যে তারা ওখানে আছেন। অর্থাৎ তারা, সহজ কথায় আমি যদি একটু অনুরোধ করবো আপনাদেরকে, যদি সম্মানিত আলোচকরা আপনাদের সময় থাকে, প্রবাস দর্পণের পেজে গিয়ে গতকালকের একটা অনুষ্ঠান আছে, ওটা একটু খুললে আপনারা দেখবেন ওখানে প্রবাসীরা কি করে কান্না করেছে। ওখানে দুজন মেয়ে, আমার বোন, যারা কথা বলেছেন তারা কান্না করে করে কথা বলেছেন এবং তারা বলেছেন যে আমরা এমন অবস্থায় আছি যে হয়তো আমাদেরকে মৃত্যু মুখে পড়তে হবে অথবা আমাদেরকে সরকার একমাত্র বাঁচাতে পারে। এই প্রেক্ষাপটে দূতাবাসের সামনে তারা গিয়েছিলেন তারা আন্দোলন বলে, আসলে ওটা আন্দোলন নয়, তারা একটা দাবি দাওয়া নিয়ে গিয়েছিলেন যে আমরা মৃত্যু পথযাত্রী, আমাদেরকে দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হোক। মুদ্রা কথা এটা। তারা সেখানে মন্ত্রী এমপি হওয়ার জন্য আন্দোলন করতে যাননি, ক্ষমতা রদ বদলের জন্য আন্দোলন করতে যাননি, তারা সেখানে কোনো ধরনের দাবি দেওয়া আদায়, অন্য কোনো বিষয় বা এই ধরনের কোনো কাজে যাননি। তারা দূতাবাসের কাছে গিয়েছিলেন। আমি একটা বিষয় বুঝি একজন সচেতন নাগরিক হিসাবে, যেটুকু আমি একজন নাগরিক হিসাবে বুঝি, দূতাবাস মানে বিদেশে, বাংলাদেশের দূতাবাস মানে সেটি বিদেশের মাঝে একখণ্ড বাংলাদেশ, সেটি বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করে, তার মানে সরকারের কাজগুলো তারা করে, সেখানে বাংলাদেশের সরকার ওরা। এখন দূতাবাসের সামনে তারা গিয়েছে মানববন্ধন করতে কিংবা তাদের দাবি দাওয়াটা জানাতে। দূতাবাস কর্তৃপক্ষ সেখানে তাদের যেটুকু জানলাম যে সে দেশের পুলিশকে ডেকে এনে তাদেরকে
সরিয়ে দিয়েছে, অর্থাৎ পুলিশ তাদেরকে সরিয়ে দিতে লাঠি চার্জ করেছে। আমার সহজ কথা, সন্তান যখন কোনো পায় না, কোনো উপায় পায় না, তখন সে তার মা বাবার কাছেই যায় কোনো একটা আবদার জানানোর জন্য। ঠিক সেইভাবে সেই দেশের প্রবাসের এই দরিদ্র শ্রমিকরা দূতাবাসের কাছে, তাদের অভিভাবক দূতাবাসের কাছে গিয়েছিল তাদের অভাব অভিযোগ দাবিগুলো জানানোর জন্য। সেই দূতাবাস যদি পিতা মাতার ভূমিকায় থাকেন, সেই দূতাবাস যদি লাঠিপেটা করে, বেত্রাঘাত করে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ ডাকে, সেটার জন্য সরকার দায়ী হবে না দূতাবাস দায়ী হবে, সেটা আমি বুঝি না, বা আমার সেই বোঝার ক্ষমতাটুকু নাই। আমি এটুকু বুঝি, দূতাবাসের দায়িত্বে সেখানে যিনি আছেন, যিনি দূতাবাসের রাষ্ট্রদূত কিংবা হাই কমিশনার কিংবা দূতাবাসের দ্বারা কর্মকর্তা কর্মচারী, তারা তাদের দেশের দরিদ্র নিরীহ মানুষের সাথে এই ধরনের অনৈতিক আচরণ কোনোভাবেই করতে পারেন না। এটা মানবিক ভাবে পারেন না, আইনগতভাবে পারেন না, এবং সামাজিক ভাবেও পারেন না। সেই ক্ষেত্রে আমি এখন আলোচকদের কাছে এইটুকু অনুরোধ করতে চাই যে সরকারের বিষয়টা ভালো মতো জানে, কারণ সরকারের কাছে এই বিষয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের কাছে ধর্ণা দেওয়া হয়েছে, তাদের কাছে অনেকবার ইনফরমেশন দেওয়া আছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিষয়টা জানেন, এবং জানার ক্ষেত্রে জানেন বলেই তারা এই ভূমিকাটা নিয়েছেন যে তাদেরকে ফিরিয়ে আনার জন্য। কিন্তু দূতাবাস সেখানে আবার $400 দাবি করে বসেছে যে নিবন্ধন করার জন্য, তোমরা যারা ফিরে যাবা তাদের নাম নিবন্ধন করার জন্য $400 জমা দিতে হবে, এবং কত যেন ওখানকার স্থানীয় মুদ্রা জমা দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে 1,40,000 লিরা। 1,40,000 লিরা। এখন প্রশ্ন হচ্ছে, সহজ বাংলায় তারা সহজ করে বলেছে লেবাননের প্রবাসীরা যে বাংলাদেশে কোনো একটা অনুসন্ধানী টিম সরকার পাঠাক, লেবাননে গিয়ে ওরা লেবাননের অলিতে গলিতে হেঁটে বাঙালিরা যেখানে থাকে, যেখানে কাজ করে, যেখানে ঘুমায়, সেখানে গিয়ে দেখুক তারা কি অবস্থায় আছে, কেমন আছে, তারপর সরকার বলুক হ্যাঁ তোমরা থাকো বা তোমরা যাও বা তোমাদেরকে নিচ্ছি বা নিচ্ছি না। এখন প্রশ্নটা হচ্ছে, ওখানে যারা আছেন তারা বলছে $100 তাদেরকে জমা করতে লাগবে। শুনতে হয়তো মনে হবে রূপকথার কাহিনী, $100 তাদেরকে সঞ্চয় করতে লাগবে 1 থেকে 2 বছর। $100 বাংলাদেশে $400। ভালো কথা, $400, আমি $100 আসলাম। $400 জমা করতে তাদের লাগবে 1 থেকে 2 বছর বা 3 বছর। ব্যাপারটা মনে হতে পারে বেমানান, অস্বাভাবিক। তার কারণটা হচ্ছে কি জানেন, ডলার নেই ও দেশে, সে ডলার পাবে কোথায়? আমার দূতাবাস এতই বিচক্ষণ যে এই দেশের সরকারের কাছে ডলার নেই, তারা ওখানে দূতাবাস দিয়ে আছেন, তারা জানেন যে ওখানকার পরিস্থিতিটা কি, মানুষ খেতে পারছে না, চলতে পারছে না, ডলার নাই, দেশে টাকা পাঠাতে পারছে না। সেখানে সেই দূতাবাস কিভাবে দাবি করে যে তুমি $400 জমা দিবা, যেই দেশে ডলার নেই সেই দেশে ওরা ডলার দিবে কি করে? আমি এটাই বুঝলাম না। এই বিষয়টা কি দূতাবাসের কর্তৃপক্ষের মাথায় কি এটা ঢুকে না যে বাবা লেবাননে ডলারই এই দেশের সরকার চলতে পারছে না, ওদের কাছে টাকা নাই, পয়সা নাই, ওরা ধসে যাচ্ছে, ধ্বংসের দেশ, শেষ প্রান্তের দেশটা, এই দেশে মানুষ না খেয়ে আছে, আমি কি করে আমার নাগরিক কাছে $400, যারা ওখানে কর্মজীবী, শ্রমজীবী নারী, যারা গৃহ পরিচারিকা, তারা $400 আমাকে দিবে? প্রশ্নই আসে না। এবং এই বিষয়টা বোঝার জন্য আমার কথা হচ্ছে কি জানেন, সরকারকে বিপদে ফেলে, সরকার যাদেরকে বেতনধারী দিয়ে কাজ করায় জনগণের সেবা করার জন্য, সেটা সরকারি একবার চৌকিদার থেকে শুরু করে যেই হোক, ওরাই সরকারকে বিপদে ফেলে। আমরা বারবার দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যখন বিষয়গুলো ভালো মতো কোনো বিষয় উপস্থাপন করা হয়েছে, তিনি তাৎক্ষণিক নির্দেশ দিয়ে সেটি সমাধান করার জন্য চেষ্টা করেছেন এবং করেছেন, ভুরি ভুরি প্রমাণ আছে। কিন্তু এই যে মহা সমস্যাগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিপাত করানোর জন্য, তার কর্ণগোচর করানোর জন্য, তার জানার ভিতর নেওয়ার জন্য আমাদের আমলারা, আমাদের রাষ্ট্রদূতেরা, এই রাষ্ট্রদূতের দূতাবাসে বসে যারা সরকারি বেতন গুনেন আমার টাকায়, এই প্রবাসী লেবাননি যারা পরিশ্রম করে তাদের অর্থ উপার্জনের টাকায় যারা বেতন গুনেন, তারা ওখানে বসে নবাবজাদি যদি করে, নবাবজাদার মতো ব্যবস্থা নেন যে পুলিশ ডেকে আনলাম, লাঠি পেটে বের করে দিলাম, তোমাদেরকে দূতাবাসের কথা বলতে দিব না আমাদের সাথে, এটা তো হতে পারে না। এই মানবিক বিপর্যয়ের সময় এই মানুষগুলোকে এইভাবে উচিত নয়। আমি আশা করব আজকে যারা সম্মানিত আলোচক আছেন তারা প্রত্যেকে বিষয়টা অবহিত হয়েছেন এবং যার যার জায়গা থেকে আমাদের সদস্য সরকারের কাছে বিষয়টি উপস্থাপন করে তাদেরকে দ্রুত দেশে ফিরিয়ে আনে তাদের জানমাল বাঁচানোর একটা ব্যবস্থা গ্রহণ করলে অন্ততপক্ষে আমরা কৃতার্থ হব বলে মনে করি। ধন্যবাদ সবাইকে। শাহরিয়ার ভাই ধন্যবাদ। আসলে আমরা এই প্রোগ্রামটা আমরা মূলত যে কাজটা করি থাকি, আমাদের মহানৈশ সদস্য রাখি বা আমরা যা রাখি, আসলে এখানে যেটা লেবাননের যে ব্যাপারটা, লেবাননে যেমন কালকে অনুষ্ঠান আমরা বলছিলাম যে বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছে যে ফ্রি যেতে পারবেন আর বাংলাদেশে, আপনারা অনেকে খুশি হয়েছিল এবং সবাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছিল। লেবাননে অনেকে কিন্তু আমাদের বিভিন্ন সময় বলে যে বাংলাদেশে প্রথম এই কোভিড এর সময় প্রবাসীদেরকে বাংলাদেশকে সাহায্য পাঠানো হয়েছে, এটা কিন্তু অনেকেই বলে। কিন্তু আমরা জানি আমাদের আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমাদের অনেকগুলা সমস্যা হয়ে যায়। আমি একটা উদাহরণ দিতে চাই আজকে অনুষ্ঠানে, যেটা হচ্ছে যে আমি 2010 সালে যখন এটিএন মামলায় কাজ করতাম, 2010 সালে আমি প্রায় সময় এই উদাহরণটা দিই। 2010 সালে এই স্পেনে এরকম একটা 5 বছর আটক ছিলেন অনেক বাংলাদেশি, প্রায় 49 জন বাংলাদেশি, এদেরকে
ফেরত পাঠানোর জন্য আমাদের তৎকালীন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি গেছিলেন স্পেনে, এবং স্পেনের সাথে চুক্তি করে আসছিলেন যে ওরা বাংলাদেশে ফেরত যাবে। পরবর্তীতে যখন দেখা গেল ওই ছেলেগুলা বলছিল, কান্নাকাটি করতেছিল যে আমরা 5 বছর আমাদের জীবন থেকে চলে গেছে, আমরা প্রতিজন এখানে আসতে 14 থেকে 15 লক্ষ টাকা লাগছে, আমরা বাংলাদেশে গেলে আবার সুইসাইড করতে হবে। আমি ঠিকই 2010 সালে আমি মাননীয় প্রধানমন্ত্রী তখন ব্রাসেলসে আসছিলেন, আমি দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীকে তুলে ধরার পর প্রধানমন্ত্রী তখনকার যে একান্ত সচিব ছিলেন এনআই খান, উনি আমার সামনে তৎকালীন স্পেনের অ্যাম্বাসেডরকে ফোন করে বলছিলেন যাতে একজন বাংলাদেশে ফেরত যাবে না। ওই বাংলাদেশে কিন্তু এখনো স্পেনে বসবাস করে, এখন সেই 49 জন বাংলাদেশি মাননীয় প্রধানমন্ত্রী এরা নামাজ পড়ে দোয়া করে, ওনার দীর্ঘায়ু কামনা করে যে মাননীয় প্রধানমন্ত্রীর কারণে আমরা স্পেনে থাকতে পেরেছি। তো এই হচ্ছে আমাদের বাস্তবতা। আমাদের সমস্যাটা হচ্ছে কোথায়, আমাদের এমপি মন্ত্রী বা অনেকেই কাজ করেন কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা নিচের লেভেলে অনেক কারণে অনেক তথ্য ওনারা পান না। আমরা প্রবাস দর্পণ চেষ্টা করি এইসব তথ্যগুলো তুলে ধরার জন্য। আমরা এই অনুষ্ঠান কোনো সরকার বা কোনো কারো বিরুদ্ধে না, আমরা হচ্ছে আসল ঘটনাটা কি ঘটছে এই ঘটনাটা জানানো, এই কারণে আমরা এই অনুষ্ঠান করে থাকি। আমি এখন যাব মোহাম্মদ আব্দুল করিম, যিনি শ্রমিক ইউনিয়নের সভাপতি। করিম ভাই খুব সংক্ষিপ্ত, আমরা এই উপরে আমি অনুরোধ করে সবাইকে আমরা 2-3 মিনিটে করে শেষ করবো। করিম ভাই, আপনার কি প্রস্তাব রয়েছে সরকারের কাছে, কি আপনার কি দাবি রয়েছে সংক্ষিপ্ত বলেন, কি করলে মনে করেন আপনার লেবাননের যারা প্রবাসী আছেন আপনারা যেতে পারেন? একটু আনমিট করতে হবে প্লিজ। ধন্যবাদ দাদা আবার আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি মাননীয় এমপি কে বলছি যে আসলে আমি কোনো ক্ষেপে আপনার কোনো কথা বলিনি, ঠিক ঠান্ডা মস্তিষ্কে কথা বলেছি। আর ওইখানে কেউ আন্দোলন করতে জানে, তারা শান্তিপূর্ণ সহাবস্থান থেকে তাদের যে চাওয়া পাওয়া সেই আন্দোলনটা শ্রমিকরা গিয়েছিল, এখানে সাধারণ শ্রমিকরা গিয়েছিল, কোনো কমিউনিটিও নেতৃত্ব দেয়নি, কোনো নেতারাও নেতৃত্ব দেয়নি, সাধারণ জনগণই তাদের নিজেদের দেশে ফেরার জন্য একটি আবেদন করতে গিয়েছিল। আর সেটা অন্তত যে কেউ একজন কর্মচারী এসে শান্তিপূর্ণ অবস্থান থেকে কথা বললেই আমাদের শ্রমিকরা শুনতো। আমরা প্রবাসে দেখেছি যে কখনোই উত্তেজিত হয়ে শ্রমিকরা কথা বলে না এবং ভদ্র নম্র ভাষায় কথা বলে। আপনি মাননীয় সংসদ সদস্য, আপনি কথা শুনতে হচ্ছে, আমি খেটে খাওয়া মানুষ তো হতো, এই কারণে আমার কথাগুলো আপনার কাছে উত্তেজিত বা রাগান্বিত মনে হচ্ছে। কখনই আমরা উত্তেজিত রাগান্বিত ভাষায় কথা বলি না। ধন্যবাদ। আমার দুটি দাবি, একটি হলো লেবানন প্রবাসীরা সরকার যে ঘোষণা করেছে সেই ঘোষণা অনুযায়ী তাদেরকে দ্রুত সরকারি খরচে দেশে নেওয়া হোক, এবং দেশে নিলেই হবে না, তারা আবার যাতে কোনো কর্ম করতে পারে তাদের জন্য একটি ঋণের ব্যবস্থা করার জন্য আবেদন জানাচ্ছি। পাশাপাশি আমরা যারা লেবাননে থাকতে চাচ্ছি বৈধভাবে, এখনো যতটুক এটা কতটুক কি আছে দেখতে চাই। আমরা যেতে চাই না, আমরা দেশের বোঝা বাড়াতে চাই না, বেকারত্ব চাই না, আমরা অসংখ্য লোকে থাকতে চাই, কিন্তু থাকার মধ্যে দিয়ে যে সমস্যা হচ্ছে, আজ আমার পরিবারকে একটি বছর একটি টাকাও দিতে পারি না, আমি না দিলে সংসারটা চলে না, এরকম আমার মতন লক্ষ লক্ষ লোক রয়েছে। আমার 3টি ছেলে লেখাপড়া করে, আজকে লেখাপড়া বন্ধ, আজকে ঘরে খাবারে খেতে পারে না, যেহেতু একটি বছর টাকা দিতে পারি না, মা বৃদ্ধ মানুষ বিনা চিকিৎসায় দুঃখে দুঃখে মরছে। সেখানে অন্তত $42 বিলিয়ন যেখানে জমা রয়েছে, আপনাদের কাছে কোনো আবেদন থাকবে আমাদের জন্য অন্তত স্বল্প ঋণে আমাদের একটা ঋণের ব্যবস্থা করুন। আর লেবাননের যারা যেতে চায় তাদেরকে সরকারি খরচে দ্রুত দেশে নেওয়ার ব্যবস্থা করুন, এটাই আপনাদের কাছে আকুল আবেদন। ধন্যবাদ সকলকে। আমি যাবো, আমাদের সাথে আছেন ডাক্তার রফিকুল হাসান জিন্না ভাই। জিন্না ভাই, আপনার কাছে আমরা জানতে চাই অনুষ্ঠানের মাধ্যমে যে আপনার কি পরামর্শ রয়েছে, এই ভ্যাকসিন পেতে হলে বাংলাদেশ সরকার কি করা উচিত বলে মনে করেন? আমি দুটো ব্যাপারে একটু বলতে চাই। একটা হচ্ছে যে কিছু সংশোধন দরকার আছে, যেমন ইন্দোনেশিয়াকে সাইনোভ্যাক অলরেডি 1.5 মিলিয়ন ডোজ পাঠিয়েছে। কাজেই ভ্যাকসিনে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়া যে ভ্যাকসিনের কাজ শুরু হয়েছে এটা অনেক আগে থেকে শুরু হয়েছে। আমি যতটুকু খবর পেয়েছি যে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল থেকে যে কথাটি জাহাঙ্গীর ভাই বলেছেন সেটা অনুযায়ী তারা করেছিল, তারা সরকারের কাছে প্রস্তাব দিয়েছিল যে আমাদের যে কোনো একটা প্রজেক্টের সঙ্গে, সাইনোভ্যাকের সঙ্গে প্রজেক্টটাকে সাইন করা উচিত, অথবা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা। কোনো অজ্ঞাত কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় সেটা করেননি।
এবং এটা কিন্তু সত্যি একটা বিরাট প্রশ্ন। আর 2 নম্বর যেটা হচ্ছে যে এই শিক্ষার ব্যাপারে আমাদের সংসদ সদস্য, সম্মানিত সদস্য বললেন, স্কুল কলেজ কিন্তু আমার ছেলেমেয়েরা সবাই বিশ্ববিদ্যালয়, ওরা এখন সংসদে, আমার গ্র্যান্ড চিলড্রেনরা স্কুলে কিন্তু এই সম্প্রতিকালে তাদের স্কুল বন্ধ করেছে, সেটা ক্রিসমাসের ছুটির জন্য। এখানে প্রচুর তর্ক বিতর্ক চলছে। শিশুরা এবং বিশেষ করে টিনেজরা সংক্রমণের জন্য সহায়তা করে, এটা ঠিক, কিন্তু আমি এই কথাটি আপনার অনুষ্ঠানের মাধ্যমেই বলেছিলাম যে বাংলাদেশের স্কুল কলেজ বন্ধ রাখার ব্যাপারে এটা সরকার আরো বৈজ্ঞানিক তথ্যভিত্তিক ভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত। জাকির ভাইয়ের সঙ্গে আমি সম্পূর্ণভাবে একমত, যে তার কারণটা হচ্ছে যে তারা সংক্রামিত হওয়ার সম্ভাবনা তাদের আছে, কিন্তু তাদের যে এফেকশন, যেটা তাদের যে সেটা আনুপাতিক ভাবে অনেক কম। এবং তারা যে আজকে বাড়িতে বসে আছে, তাতে যদি তাদের যদি সবকিছু সবাই স্বাভাবিকভাবে চলে, স্কুল কলেজকে এইভাবে বন্ধ রেখে, আমি যতটুকু খবর বাংলাদেশ থেকে পাই তাতে মনে হয় সব চলছে সবকিছুই। আমার 4টি নাতি নাতনি আছে, তারা স্কুলে যাচ্ছেন সবাই, কিন্তু এই অবস্থা নিয়ে বন্ধ আছে। হ্যাঁ, এটা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে স্টুডেন্ট টিচার্স ইউনিয়নের, যে সেই অ্যাডিকুয়েট সাপোর্ট তাদেরকে দেওয়া হচ্ছে কিনা সেটার ব্যাপারে আছে। এবং সেখানেও কিন্তু টেস্ট করা হচ্ছে, রেগুলার টেস্ট করে সেইভাবেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ইভেন নার্সারির যারা দেখাশোনা করে বাচ্চাদের, তাদের ব্যাপারেও টেস্ট করা হচ্ছে। আমার মনে হয় এই সিদ্ধান্তটি সরকারের, আমাদের বাংলাদেশ সরকারের পুনর্বিবেচনা করা উচিত। আর ভ্যাকসিনের ব্যাপারে যে কথাটা আমি বলবো, আমাদের এখানে কিন্তু একটু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রয়েছে। বেক্সিমকোর যারা কর্ণধার আছেন, তাদের শুনেছি আমি যে সেখানে যারা এটার স্বত্বাধিকারী, তারা সরকারের উপদেষ্টাও বটে। কাজে সেখানে কিন্তু তাদের কাছে এই দায়বদ্ধতাটা, প্রশ্নটা আসে যে আপনি সরকারের উপদেষ্টা হয়ে আপনি সরকারি একটি ব্যাপারে ব্যবসার সঙ্গে সংযুক্ত আছে, আপনার কতটুকু দায়বদ্ধতা আছে সে ব্যাপারটা জানতে হবে। এখানে কিন্তু সত্যি কথা বলতে কি, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভাইরাস এর যে ভ্যাকসিনটা, সেটা তৈরি করতে লাগবে মাত্র 69 পেন্স যুক্তরাজ্যের পয়সায়, কিন্তু সেটাকে বোতলজাত করা এবং সেটাকে পাঠানো, এগুলো ধরে এটাকে $2 করা হয়েছে। সেখানে $5 আমার একটি, আর কোভ্যাক্সের কথা যেটা বলা হয়েছে, কোভ্যাক্সের ব্যাপারে আপনারা জানেন যে কোভ্যাক্স যেটা ইউএন যেটা করছে, সেটা করতে সময় লাগবে, কারণ তাদের অর্থ অভাব রয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্র সেখান থেকে উইথড্র করেছে, তারা যে টাকা উঠে করেছে অন্যান্য দেশগুলো সেটাতে দিয়েছে। কাজে আমাদের ভ্যাকসিনের ব্যাপারে স্বচ্ছতাটা আমাদের অনেক দরকার। আর মৃত্যুর হার সম্পর্কে আমি একটি কথা জিজ্ঞেস করতে চাই। খোদ যুক্তরাষ্ট্রে মার্চ থেকে জুন পর্যন্ত দেখা গেছে প্রায় 250,000 লোক বেশি মারা গেছে আগের বছরের তুলনায়। বাংলাদেশের যদি মৃত্যু নিবন্ধন হয়ে থাকে এবং সেই ব্যবস্থায় যদি থাকে, তাহলে আমাদের এই গত বছরে কতজন মারা গেছে, এবছরে কতজন মারা গেছে, এই তথ্যটা আমাদের জানা দরকার। তথ্য গোপন করে কোনোদিন কোনো কিছু হয় না। তথ্যটা প্রকাশ করলেই মানুষ আরো বেশি সজাগ হতে পারে। কাজেই এই ব্যাপারে আমাদের ট্রান্সপারেন্সি দরকার। আমার কাছে, আমরা বিভিন্ন ব্যাপারে আলোচনায় যখন যাই, তখন আমাদের কাছে বাংলাদেশ স্বাভাবিকভাবে, আমার কাছে অনেকে বাংলাদেশের কথা জানতে চায়। এই আরো 14-15 হাজার টেস্ট করে আপনার 8%, 7% ইনফেকশন রেট বলাটা আমার মনে হয় আমাদের জাতীয় মর্যাদায় কিন্তু ওটা বাধে। কাজে আপনারা সে ব্যাপারে সতর্ক থাকবেন। হ্যাঁ, আমাদের সরকারের হয়তো আমাদের অসুবিধা আছে, আমাদের অনেক অর্থনৈতিক চাপ আছে, সমস্যা আছে, মানসিকতার সমস্যা আছে, কিন্তু যতটুকু সম্ভব ততটুকুই, যে কথাটি আমাদের মাননীয় সংসদ বললেন যে আমাদের গণসচেতনতার অভাব আছে, এটা সত্যি কথা।
আমরা যদি বলি যে ডোন্ট কিল ইউর গ্র্যান্ড প্যারেন্টস, আমাদের ইয়াং জেনারেশনকে যদি বলি যে গ্র্যান্ড প্যারেন্টসদেরকে তোমরা হত্যা করো না, অর্থাৎ আমার যেমন আমার দুটি মেয়ে স্বাস্থ্য ব্যবস্থায় কাজ করে, একটি আরেকজন দুটি স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে সত্য পরোক্ষ এবং সত্য, তারা আসবে না, কারণ তাদের কাছে বলা হয়েছে যে তোমরা ক্রিসমাসের সময় তোমার বাবা মার কাছে যে তাদেরকে করো না। এই গণসচেতনতা যথেষ্ট আছে। আর দয়া করে কথা এই কম্পেয়ার করাটা বোধহয় ঠিক হবে না আমাদের দেশের সঙ্গে অবস্থার পরিপ্রেক্ষিতে। আর একটি কথা, শেষ কথাটা হচ্ছে পভার্টি প্রোপাগেট আপনার এই প্যান্ডেমিক প্রোপাগেট পভার্টি। কাজেই প্যান্ডেমিককে বন্ধ করতে গেলে, পভার্টিকে যদি বন্ধ করতে হয় তাহলে প্যান্ডেমিককে বন্ধ করতে হবে। আর শেষ কথাটি আমার প্রবাসী ভাইকে বলছি, ঠিক একই ঘটনা ঘটেছিল আপনার এই গ্রিসের, যখন একটি স্ট্রবেরি ফার্মে গুলি বর্ষণ করা হয়েছিল, 37 জন বাংলাদেশি শ্রমিক আমি সেখানে ব্যক্তিগতভাবে গিয়েছিলাম, সেই সভায় গিয়েছিলাম, এবং বাংলাদেশ যে কনসুল জেনারেল ছিলেন তার সঙ্গে আমার সভা হয়েছিল, মিটিং হয়েছিল ওই শ্রমিকদের জন্য, এবং উনি অত্যন্ত সহজ সরল ভাবে আমাদেরকে বলেছেন যে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, এবং এই সহযোগিতার ভিত্তিতে 37 জনের মধ্যে 34 জন ইয়েকে সেখানে রেসিডেন্ট পারমিট দেওয়া হয়েছিল। হ্যাঁ, আমি সেটার মধ্যে প্রত্যক্ষভাবে সংযুক্ত ছিলাম, একটি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে সেই সভায় আমি গিয়েছিলাম। সেই এথেন্স শহর থেকে 200 কিলোমিটার ইটালির বর্ডারে, সেখানে আমি গিয়েছিলাম, এবং তারপরে হাই কমিশনের সঙ্গে কথা হয়েছে, ওখানকার গ্রিস কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদের সঙ্গে নিয়ে যে কথা হয়েছে, এবং শেষ পর্যন্ত এটার একটা কাজে আমাদের হাই কমিশনার বা আমাদের যারা অ্যাম্বাসেডার যারা আছে বা কনসুল জেনারেল, এরাও অনেক কিছুই কিন্তু সহযোগিতা করতে পারে এবং সঠিক তথ্য দিতে পারে, এবং তাদের অবস্থাটাকে আমাদের কিন্তু সত্যি গ্রহণ করতে হবে এবং তাদের এই পদক্ষেপটা নিতে হবে। কারণ আমরা পাশে থাকি, আমরা আমাদের দেশের মানুষ যারা আছে তাদের জন্য সত্যি আমাদের মনের মধ্যে আমরা ব্যথা বোধ করি, তারা অনেক কষ্ট করে পয়সা উপার্জন করে। ধন্যবাদ জিন্না ভাই, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আপনার একই সাথে আজকে বিজয়ের মাস, আপনার জন্য বীর মুক্তিযোদ্ধা, আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি একটু অনুরোধ করবো আমাদের অতিথি যারা আছে একটু সংক্ষিপ্ত করতে হবে প্লিজ, আমাদের প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। আমরা আশা করি যে 2-3 মিনিট করে বললে আমাদের অনুষ্ঠানটা আমরা ঠিক টাইমে শেষ করতে পারবো। আমি যাবো, আমাদের সাথে আছেন কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর ভাই একটু সংক্ষিপ্ত বলতে হবে যে কি করণীয় মনে করেন সরকারের। আমি আসলে বেশি কিছু বলতে চাই না, আমি তো কথাগুলো বলার জন্য, এখানে আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় আছেন, উনি আমার এসেন্সে আমি যে বিষয়গুলো বলতে চেয়েছি, আমি তো ঢালাও ভাবে বলিনি যে কি শিক্ষা প্রতিষ্ঠানটা খুলে দিতে হবে, কিন্তু আমাদের বিষয়টা ভাবার প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে যে আসলে এটা আরো লং হতে পারে, মানে যেতে পারে। এই জাস্ট আপনার এখানে চলার সময় আমার স্ক্রিনে স্পেন থেকে একজনে করে দাঁড়াইছে, স্পেনে লকডাউন করে দিয়েছে, জাস্ট এখনই আসছে আপনি কথা বলার সময়। তাহলে পরিস্থিতিটা কোথায় যাবে এটা কেউ আমরা বলতে পারি না। তা আমাদের সেই জন্য কতগুলো প্রত্যেকটা সেক্টরে যারা আছে কম বেশি স্টেক হোল্ডার্সরা, তারা তাদের মতো করে যেন ক্রাশ প্রোগ্রাম গুলো, যে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এক ধরনের প্রোগ্রাম নেবে, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এক ধরনের প্রোগ্রাম নেবে, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে এই কাজটা যেন সমন্বয়ের ভিতর দিয়ে কাজটা হয়। না হলে কিন্তু আমরা ভালো আছি, আমাদের হয়তো ভালো আছি এটা আমরা ভাবতেছি, কিন্তু আমরা একটা বিপর্যয়ের ভিতরে পড়ে গেলে আমাদের তো লোক সংখ্যা অনেক বেশি, প্রায় 18 কোটির কাছাকাছি লোক সংখ্যা, সুতরাং আমরা বিপদে পড়লে কিন্তু আমাদের উঠে আসা অনেক কঠিন। এই জিনিসটা ভাবা কিন্তু জায়গাটা আমি, শিক্ষার ক্ষেত্রে আমরা বারবার বলছি কেন, প্রায় আমাদের 5 কোটি শিক্ষার্থী আছে, তার সাথে যদি অভিভাবকদেরকে ধরেন তাহলে কি অবস্থা আমাদের দেশের শিক্ষার ক্ষেত্রে বিরাজমান। তাহলে এই জিনিসগুলো বিবেচনা রেখেই আমাদেরকে চলতে হবে।
তাহলে এই অনুরোধটা জানাচ্ছি। আর একটা বিষয় দাবি জানাবো, বলে যাব যে ভ্যাকসিনটা যেন বিনামূল্যে আমাদের মানুষ পায় দেশের, সেটার জন্য কিন্তু উদ্যোগ গ্রহণ করতে হবে। এই জায়গাটা কিন্তু এই কোনো অবস্থায় জায়গায় ছাড় দেওয়া যাবে না। এবং ভ্যাকসিনের নামে আমাদের দেশের নকল ওষুধের যেরকম অবস্থা চলছে, ভ্যাকসিনের নামে যেন এই ধরনের কোনো কাজ যেন না হয়, সেটাও কিন্তু আমাদেরকে সতর্কভাবে থাকতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ জাহাঙ্গীর ভাই। আমরা জানি সুস্বাস্থ্য কামনা করছি। জি ধন্যবাদ। আমরা জানি ভ্যাকসিন যখনই বের হয়েছিল সাথে সাথে ইন্টারপোল সারা পৃথিবীর মানুষদেরকে সতর্ক করে দিয়েছে যে ভ্যাকসিন যাতে জাল ভ্যাকসিন যাতে মানে এবারে সতর্ক করে দিয়েছে। আমি আশা করি বাংলাদেশ সরকার এবারে সতর্ক আছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান আমরা জানি যে এটা এবারে উদ্যোগী ভূমিকা নেবে। আমি যাবো একটু আপনার সাথে আছেন বিএনপির কেন্দ্রীয় সম্পাদক জনাব মুস্তাফিজুর বাউল ভাই। বাউল ভাই প্লিজ 2 মিনিটে শেষ করবেন। আমাদের অনুষ্ঠানটা অনেক দুঃখিত আজকে আপনাদেরকে সময় কম দেওয়ার জন্য, কারণ আমাদের অনুষ্ঠান 1.5 ঘন্টা উপরে হয়ে গেছে। কি বলবেন, কি পরামর্শ রয়েছে সরকারের প্রতি? এটা আনমিট করতে হবে বাউল ভাই, আনমিট করতে হবে বাউল ভাই, আপনার কথা শুনতে পাচ্ছি না। আমি খুবই সংক্ষেপে আমার বক্তব্য শেষ করব। প্রথমত বলতে চাই, আমাদের সৈয়দা রুবিনা আক্তার এমপি উনি ওনার বক্তব্যে বলেছেন যে লেবাননে কি হচ্ছে সরকারের পক্ষে জানাও সম্ভব না। এটি গ্রহণযোগ্য বক্তব্য না। লেবাননে আমাদের দূতাবাস রয়েছে, আর বর্তমান যুগে বর্তমান সময়ে কোথায় কি হচ্ছে সেটা বর্তমান সরকারে যারা আছেন তারা জানবেন না, তাদের জানার সুযোগ নেই। এটি কোনো মতেই আপনার বিশ্বাসযোগ্য না, গ্রহণযোগ্য না। আর লেবানন প্রবাসী আমার ভাই আব্দুল করিম উনি কিন্তু ওনার বক্তব্যে বলেছেন যে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি চলছিল দেশে ফিরে আসবার জন্য, সেই কর্মসূচিকে বানচাল করে দেওয়ার জন্য, সেই কর্মসূচিকে আপনার বন্ধ করে দেওয়ার জন্য আমাদের দূতাবাসের পক্ষ থেকে লেবাননের আপনার পুলিশকে আপনার আহ্বান করা হয়েছে। দূতাবাসের আহ্বানে সাড়া দিয়েই লেবাননের পুলিশ সেই শান্তিপূর্ণ সেই আপনার অবস্থান কর্মসূচির উপর হামলা চালিয়েছে। বল ভাই আমি একটু ইনফরমেশন দেই, যেটা হচ্ছে যে আমাদের মাননীয় এমপি মধ্যে কিন্তু জানেন না আজকে আমরা লেবানন নিয়ে কথা বলবো। হ্যাঁ, এবং ঘটনাটা ঘটছে আপনার কয়েক ঘন্টা আগে। হ্যাঁ, উনি তো আসলে এই ব্যাপারটাই জানেনই না, যার ফলে যে উনি যে সঠিক ইনফরমেশন জানেন আসলে ঘটনাটা ঘটছে ঘন্টা 2 আগে। আমাদের এমপি মধ্যে কিন্তু আমি জানি না যে লেবাননের বিষয়ে কথা হবে। আমার দাদা প্রশ্ন হচ্ছে এই যে লেবানন দূতাবাস সেই বাংলাদেশের হয়ে সেই দূতাবাসের দায়িত্ব হচ্ছে লেবাননে আপনার বাংলাদেশি যারা আছেন, যারা এই মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন, কাজ হারিয়ে লেবাননের সর্বশেষ উদ্ভূত পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে বাঁচানো, তাদের আপনার দুর্ভোগের পাশে দাঁড়ানো। এবং সরকারের পক্ষ থেকে সরকারের মন্ত্রী যে ঘোষণা দিয়েছিলেন যে সরকারি খরচে তাদেরকে দেশে ফিরিয়ে আনা হবে, আমি অনুরোধ করে বলতে চাই যে সরকারি মন্ত্রীর সেই ঘোষণা বাস্তবায়ন করতে হবে। এখানে সরকারকেই দায়িত্ব নিতে হবে। আমাদের এই রেমিটেন্স যোদ্ধা যারা লেবাননে আটকা পড়ে আছেন, যারা অর্থ সম্পদ কাজ কর্ম সব হারিয়ে নিঃস্ব মানবেতর আপনার অমানবিক জীবন যাপন করছেন, তাদেরকে সরকারি খরচে, এটা সরকারের দায়িত্ব, এটা সরকারি খরচে তাদেরকে আপনার অনতিবিলম্বে দেশে ফিরিয়ে আনতে হবে। এবং দেশে ফিরিয়ে আনবার পর তাদেরকে পুনর্বাসন করবারও ব্যবস্থা নিতে হবে। এবং তার জন্য আব্দুল করিম ভাই যে কথাটি বলেছেন যে আপনার বিনা সুদে সহজ শর্তে ব্যবস্থা করতে হবে, যাতে করে তারা পুনর্বাসিত হওয়ার সুযোগ পায় এবং তারা যেন আবার বাংলাদেশে পরিবার পরিজন নিয়ে সম্মানের সাথে বসবাস করবার সুযোগ পায়। এটি হচ্ছে আমার বক্তব্য। ধন্যবাদ। একই সাথে আমি আমার শেষ কথাটা দাদা বলতে চাই যে বাংলাদেশে আপনার সবকিছুই খুলে দেওয়া হয়েছে। আমি আগেই বলেছি যে আপনার কলকারখানা ফ্যাক্টরি চলছে,
এক একটা কলকারখানা ফ্যাক্টরিতে হাজার হাজার শ্রমিক কর্মচারী তারা কাজ করছে। অফিস আদালত খুলে দেওয়া হয়েছে, হাট বাজার খুলে দেওয়া হয়েছে, গণপরিবহন খুলে দেওয়া হয়েছে। এবং যারা আপনার মানে করোনা বিবেচনায় আপনার যে বয়সটা ঝুঁকিপূর্ণ বয়স, সেই বয়সের মানুষজন, সেই বয়সের আপনার মানুষজন তারা কিন্তু আপনার স্বাভাবিক জীবন যাপন, চলাফেরা, আপনার কাজকর্ম তারা কিন্তু করছেন। এখন এই জায়গাটাতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের আপনার ছেলে মেয়েদের আপনার শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে আপনার প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো, কিন্ডারগার্টেন গুলো এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো সম্পর্কে খুলে দেওয়া সম্পর্কে, না খোলা সম্পর্কে আমার মনে হয় যে বিদেশে যারা খুলে দিয়েছে সেই বিদেশের অভিজ্ঞতাগুলোকে কাজে আপনার লাগানো এবং বাংলাদেশে বর্তমান বাস্তবতাতে যারা এক্সপার্ট, যারা আপনার বিশেষজ্ঞ, তাদের আপনার সুচিন্তিত মতামতগুলোকে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কেও আপনার আমাদের শিক্ষাকে বাঁচানোর জন্য, শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য, শিক্ষার সাথে আপনার সংশ্লিষ্ট আপনার শিক্ষক কর্মচারী এদেরকে বাঁচানোর জন্য কিন্তু আজকে প্রয়োজনীয় ব্যবস্থা কিন্তু আজকে গ্রহণ করতে হবে। এবং সেই সাথে মানুষের মধ্যে যে উদ্বেগ, যে উৎকণ্ঠা, আজকে আপনার ভ্যাকসিন নিয়ে আপনার যে সংশয়, যে দ্বিধা, যে আস্থা সংকট, এই সবকিছু বিবেচনায় নিয়ে আজকে করোনা ভ্যাকসিন বাংলাদেশে আপনার আনতে হবে। এবং এই জায়গাটাতে কোনো প্রতিষ্ঠানকে, কোনো ব্যক্তিকে দুর্নীতি করবার, অনিয়ম করবার কোনো সুযোগ দেওয়া যাবে না। এবং কোনো দলের বাছ বিচার না করে যেন আপনার অগ্রাধিকারের তালিকা তৈরি করে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সারা দেশে সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই ব্যবস্থাটা করতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি মুস্তাফিজুর বাউল ভাই আপনাদের সময় আমাদের সময় দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে। আমি এখন যাব, আমাদের সাথে আছেন মাননীয় সংসদ সদস্য, আওয়ামী লীগের নেতা, সাবেক ছাত্র নেতা সৈয়দা রুবিনা আক্তার এমপি মহোদয়। ধন্যবাদ দাদা। দাদা আমি কিন্তু একবারও বলি নাই, উনি যেভাবে বললেন, বাবলু ভাই যেভাবে কথাটা বললেন যে বাংলাদেশ সরকার লেবাননের খবর রাখেন, আমি বলছি আপদকালীন সময়ে সম্ভব হয় না সব খবর সবসময় পাওয়া। না না, আমি বলছি আপদকালীন সময়টাও বলেছি। যাই হোক, আমি আপনাদের কথা বলার সময় কিন্তু মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি। মাননীয় মন্ত্রী মহোদয় কালকে আমার সাথে কথা বলবেন আসলে এই ব্যাপারটা কি, উনি কি বলেছিলেন এবং কি কথা। উনি আমাকে একটা কথা বলেছেন যে $400 কিভাবে চায়, চাইলে তো ওই দেশে যেহেতু ডলারই নাই, এই দেশ থেকে তো ডলার পাঠানো সম্ভব না। মন্ত্রী মহোদয় আমার সাথে একমত। কালকে ওনার সাথে আমার এটা নিয়ে কথা হবে ইনশাল্লাহ, এবং আমি একটা আপডেট ইনশাল্লাহ দিতে পারবো। কালকে আমি এই মাত্রই তার সাথে ফোনে কথা বললাম। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাকে। আরেকটা কথা, আমি আর অন্য কোনো দিকে যাব না, সেটি হলো গিয়ে আমাদের যদি ছাত্রছাত্রীর সংখ্যা হয় 5 কোটি, তাহলে আমাদের শিক্ষক সংখ্যা হবে 5 কিংবা 10 লাখ, সাকুল্যে 10 লাখ সাকুল্যে। আর আমরা তো বড়রা একটু সচেতন, তারপরে যতটা সচেতন আমাদের কোমলমতি বাচ্চারা, তারা তো সচেতনতা কিছুই বোঝে না। এখন বাবলু ভাইয়ের কথা মতো শিক্ষা প্রতিষ্ঠান খুলতে গিয়ে ওই 10 লক্ষ মানুষের জীবন জীবিকার জন্য এই 4-5 কোটি বাচ্চার জীবন তো আমরা ছিনিমিনি খেলতে পারি না নিয়ে। নাকি আপনিও চান ডেইলি 10,000 লোক মারা যাক এই দেশে, এবং এই দেশে 10,000 লোক মারা না যাওয়া পর্যন্ত আপনারা সরকার পতনের আন্দোলন করতে পারবেন না, যেহেতু আন্দোলনের কোনো ইস্যু পাচ্ছেন না। যদি ভাই এটা ভাবেন, এটা ভাববেন ভাই, করোনাকালীন সময় যাক, আপনারা সরকার পতনের আন্দোলন করবেন, সেটা করোনাকালীন সময়টা যাক। এখানে কিন্তু করোনা কাউকে ছাড় দিচ্ছে না, কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামাত ইসলাম, কাউকেই কিন্তু চায় না ভাই। সুতরাং এটা আমাদের সকলকে এখন দলমত সব ভুলে যায়, ভুলে গিয়ে আমাদের এখন সকলকে যেই কাজটি করলে আমাদের করোনা মুক্ত জীবন যাপন আমরা করতে পারবো। যে কথাটি কিন্তু জিন্না ভাইও বলেছেন, যদি আমাদের প্রভাবটি কমাতে হয় এই সময়ে, তাহলে আমাদের করোনাকে কন্ট্রোলে আনতে হবে। করোনা কন্ট্রোলে আসলে অটোমেটিক আমাদের প্রভাবটি কমে যাবে। সুতরাং এখন আমরা সবকিছু ভুলে গিয়ে আমরা আমাদের প্রভাবটিটা কন্ট্রোলে আনি, কমাই আমরা করোনা করে। আর আমাদের বাচ্চারা 2 বছর না পড়লে কিচ্ছু হবে না। আমরা বাঙালিরা সব পারি। আমরা ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, জোয়ার ভাটা সবকিছুর সাথে ফাইট করে কিন্তু আমরা চলে আসি না, বেঁচে আসি এখনো। নদী ভাঙন, এই আমার দক্ষিণবঙ্গের তো মূল সমস্যা নদী ভাঙন, তারপরে আমরা বেঁচে আছি না, ইনশাল্লাহ আমরা বাঁচবো, আমরা বেঁচে থাকবো। সেই শিক্ষাটা প্রকৃতি আমাদেরকে দিয়েছে। এই ভূপ্রকৃতিগত কারণেই আমরা কিন্তু সেই ফাইটারে
পরিণত হয়েছে। সুতরাং আগে আমরা চাই আমাদের দেশ থেকে করোনাটা দূরীভূত হোক। দূরীভূত হলে আমরা সব পারবো। আর একটা জিনিস, এই দুঃসময়ে অনেক দেশে দেখেন যে কোনো সবজি পাবেন না, ফসলও পাচ্ছেন না। এখন যদি আপনার চাহিদার তুলনায় আপনার প্রোডাকশন কম হয়, জিনিসপত্রের দাম একটু বাড়বেই। এটাই তো, আমি কমার্সের স্টুডেন্ট না, কিন্তু কমার্স এটাই বলে যে চাহিদা যখন আপনার বাড়বে, প্রোডাকশন কম থাকবে, তখন একটু মূল্য বৃদ্ধি পাবে। আবার দেখেন ওই যে কৃষকরাও আবার অনেক খেটে পিটে আবার যখন চালটা বেশি বাম্পার ফলন ঘটায়, তখন কিন্তু চাহিদার তুলনায় আপনার প্রোডাকশন বেশি হয়ে যায়, তখন কিন্তু আবার ধানের দাম কিংবা ফসলের দাম কমে যায়। এটা তো আমাদের বুঝতে হবে, এটা আমাদের প্রকৃতি মানে ভূপ্রকৃতিগত কারণে আমাদের দেশের এই অবস্থা, এটা আমাদের মেনে চলতে হবে। তবে সবকিছুকে মানিয়ে আমাদেরকে এই মন্দা পরিস্থিতি থেকে আমাদের সকলকে মিলে উত্তরণ ঘটতে হবে, এবং এই উত্তরণ ঘটলেই আমাদের প্রভাবটি আমাদের কমে যাবে এবং আমরা ভালোভাবে আমরা বাঁচতে পারবো। এবং তখন আমরা আমাদের যে মূল অধিকারগুলো যদি সরকার আমাদের বাস্তবায়ন করতে না পারে, আমরা তখন সরকারের বিরুদ্ধে যাব। কিন্তু এখন আমাদের কাজ হলো বেঁচে থাকা, টিকে থাকার লড়াই। এই টিকে থাকার লড়াই আমরা আসুন আমরা সকলে মিলে একসাথে একযোগে কাজ করি, যাতে করে আমি আমার সন্তান সন্ততি নিয়ে, আমার পরিবার পরিজন নিয়ে, আমার সমাজ, আমার রাষ্ট্রকে সকলকে সাথে নিয়ে আমি একসাথে ভালোভাবে বেঁচে পড়তে থাকতে পারি। এটাই আমি সকলের কাছে আমার নিবেদন। এবং আমি লেবাননের ব্যাপারটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় কি বলেছেন এবং লেবাননের দূতাবাস কি ভূমিকা নিয়েছেন এবং কি কারণে আজকে লেবাননের শ্রমিকরা এত কষ্টের মধ্যেও লেবাননি পুলিশ দ্বারা কাদের নির্দেশে তারা আক্রান্ত হলো, এই বিষয়টি নিয়ে আমি আলাপ করে আমি আপনাদেরকে আউটপুট দিব। কারণ কি, এক পক্ষ তো বললেই হয় না, ভিডিও ফুটেজ রয়েছে, সবকিছু আমরা সবকিছু হাতে নিয়ে প্রমাণ দেখে আমরা ইনশাল্লাহ এই বিষয়ে কথা বলবো। কারণ যে ঘটনাটি ঘটেছে 2-3 ঘন্টা আগে, সেটি এখনই আমার গোচরে আসার কথা না। সেটি আমি আসলে কালকে জানি, সবটুকু জেনে আসলে যদি আমাদের শ্রমিকদের উপর অন্যায় করা হয়, আমরা অবশ্যই দূতাবাসের যারা এর সাথে সম্পৃক্ত আছে তাদের আমরা সেই শাস্তির আওতায় আমরা আনার জন্য সুপারিশ করব। এবং আমাদের শ্রমিকদেরকেও কিভাবে তাদেরকে আরো বেটার ভাবে আসলে আমাদের দেশে কিভাবে ফিরিয়ে আনা যায়, সেই ব্যবস্থা নিয়েও আমি সরকারের সাথে আলোচনা করব আগামীকাল। সকলে ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা। পরিশেষে আরেকটি কথা বলবো যে আমি এখনো ইনশাল্লাহ ভালো আছি। আমি প্রতিদিন সকালে বাসা থেকে বের হই, অনেক রাত্রে বাসায় ফিরি, কাজ করি, কাজ করেই তো খেতে হবে। কিন্তু আমি সরকারের প্রত্যেকটা বিধিনিষেধ আমি সুচারুরূপে আমি পালন করি ইনশাল্লাহ। এই কারণে আমি এখনো ভালো আছি। আর বাকিটুকু আল্লাহর ইচ্ছা। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি সারা বাংলাদেশ সহ সকল বিশ্বের সকল মানুষের জন্য দোয়া করি। আপনারা সতর্কভাবে চলুন এই করোনা পরিস্থিতি থেকে মোকাবেলা করার জন্য। নিজেরা বাঁচুন, যার যার রাষ্ট্রকে বাঁচান। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আবারও মুজিবের শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাদের সকলের মঙ্গল হোক। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার ব্যস্ত সময় দেওয়ার জন্য। আসলে আমরা অন্যান্য মিডিয়ার চেয়ে একটু ডিফারেন্স এই কারণে যে আমরা প্রবাস ধর্ম যে কাজটা করি, আমরা ভিকটিমের সাথে আমরা সরকারের প্রতিনিধিটা মিলিয়ে দেওয়ার চেষ্টা করি। যেমন 2 ঘন্টা আগে যে ঘটনা ঘটছে, আমরা সাথে সাথে আমরা আমাদের মাননীয় সংসদ সদস্য আসলে জানেন না কি করছে, তো আমরা চেষ্টা করি আমাদের যে সমস্যাগুলো তুলে ধরতে। জি জি, একটু 30 সেকেন্ড সময় নিয়ে মাননীয় সংসদ সদস্য আপনার দৃষ্টি আকর্ষণ করে আপনার কাছে অনেক কৃতজ্ঞতা। কয়েকটা অধিবেশনে দেখেছি আপনি এখান থেকে যে ইনফরমেশন গুলো পান সেই বিষয়গুলো নিয়ে খুব তড়িৎ গতিতে আপনি বিষয়টা আপনার দেখার চেষ্টা করেন, কিংবা যেখানে যোগাযোগ করা দরকার সেখানে যোগাযোগ করেন। আপনার এই ভূমিকা একজন সংসদ সদস্য হিসেবে আমাদেরকে আশান্বিত করে এবং আমরা সম্মানিত হই এবং আপনাকে নিয়ে আমরা গৌরবান্বিত হই। এটা কোনো দল বা সরকারের একজন এমপি হিসেবে বলছি না, একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি যে জনগণের প্রতি আমরা দায়বদ্ধতা সেটা যে আপনি করছেন, এই জন্য আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা। ধন্যবাদ সাহেব ভাই। আমরা এই কারণে আমরা রুবিনা আপা জানি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আমরা রুবিনা আপাকে রাখি, কারণ আমাদের সমস্যাগুলো যখন আমাদের প্রবাসীরা এখানে বলেন, রুবিনা আপা এই ব্যাপারে কাজ করেন, বিভিন্ন মন্ত্রণালয়ে ফোন করেন, যোগাযোগ করেন। আজকে যখন টকশো চালানোর সময় উনি আমাদের মন্ত্রীর সাথে কথা বলে যে তথ্যগুলা দিলেন আমাদের, আমরা জানি লেবাননে অনেক প্রবাসী দেখছেন। আপনারা আশ্বস্ত হবেন এবং আশা করি রুবিনা আপা আরো কাজ করবেন, আগামীকালকে কথা বলেন মন্ত্রীর সাথে, আপনাদের সমস্যা সমাধান হবে। আর একটা কথা, যে কথা রুবিনা আপা বলছেন এর সাথে আমি একমত। আমরা এখন এই কোভিড থেকে বাঁচতে হলে আমরা বাংলাদেশ সরকারের বা এই আইন কানুনগুলো মানতে হবে, নতুবা দেখবেন আমাদের পরিবারের কেউ হয়তো আক্রান্ত হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকালকে অনুষ্ঠান দেখে আমন্ত্রণ দিয়ে অনুষ্ঠান শেষ করছি। আগামীকাল অনুষ্ঠানে আমাদের অতিথি থাকবেন সাবেক মন্ত্রী
মাননীয় সচিব ডক্টর শ্রী বীরেন শিকদার এমপি, থাকবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সাংসদ জনাব শামসুল আহমদ দুদু, থাকবেন ডক্টর লিলিন চৌধুরী হেলথ এন্ড হুপের সম্মানিত চেয়ারম্যান। আগামী অনুষ্ঠান বাংলা সময় রাত 9টা, ইউকেশন বিকাল 3টা। দেখা আমন্ত্রণ জানিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।